গোপাল গোপাল আর গোপাল, মহারাজের মুখে আর কোনো কথাই নেই। হ্যাঁ, কি করে যে ব্যাটাটাকে তাড়াই সেটাই ভেবে পাচ্ছি না। মহারাজকে যে বুদ্ধি দিই না কেন, গোপাল তা ঠিক ভেস্তে দেবে না। না, কিছু একটা করতে হবে, করতেই হবে। তোমার বুদ্ধিতে কুলোবে না, তুমি বরঞ্চ অন্য কোনো বুদ্ধিমানের থেকে বুদ্ধি ধার করো। আচ্ছা দাদু, তোমাদের ওই নতুন মন্ত্রী ভগবান খুব পাজি লোক না? ছি, কারো নামে খারাপ কথা বলতে নেই রে পুঁটি, তাতে ভগবান রাগ করবে। ভগবান রাগ করলে করবে, আমি তো আর আসল ভগবানের কথা বলিনি। ওর দাদুর ঘরে ভগবান ভর করেছে, বুঝলি পুটি? ঘুমের ঘরেও ভগবানের নাম নেই। তাও যদি আসল ভগবান হতো, একটা নকল ধড়িবাজ ভগবানকে নিয়ে একেবারে মাথা খারাপ হয়ে গেল তোর দাদুর। মাথায় যদি বুদ্ধি থাকতো, এতদিনে ভগবানকে তাড়িয়ে দিতে পারতো। এটা কিন্তু দিদা তুমি ঠিক বললে না, দাদুর বুদ্ধিতেই তো রাজামশাই কতবার কত কিছুর হাত থেকে রেহাই পেয়েছে। মহারাজ পেয়েছে, তোর দাদু পায়নি। আগের মন্ত্রীটাও তাই ছিল, যেটা সেই জায়গায় এসেছে সেটাও মহা শয়তান। ভগবান যখন শয়তান হয় তখন সব সময় তককে তককে থাকতে হয়, বুঝলে গিন্নি? কবে যে মহারাজের কাছে আমার নামে কি কুকথা বলবে আর মহারাজ তা বিশ্বাস করে নেবে, সেটাই ভাবি সারাদিন। সাবধানে থাকতে হয় গো গিন্নি। কি হলো আজ? নতুন মন্ত্রী আবার কোথায় গেল? না, দেরি করে ফেলছে বড্ড। মহারাজ, ভগবান সর্বত্র বিরাজমান, দেখুন কোন গুপ্ত কথা কার সঙ্গে আলোচনা করছে। গোপাল, ভগবান আমাদের রাজ্যের মন্ত্রী, তার সম্পর্কে এসব কুকথা না বলাই ভালো। আমি আবার কি কুকথা বললাম? রাজ্যের মন্ত্রীর তো অনেক কাজ থাকে, এসব কূটনীতির অংশ। মন্ত্রী কাকে রাখবে, কাকে ধরবে, এ তো কূটনীতির ব্যাপার। এই যে ভগবান, গোপাল আজ তোমার খুব প্রশংসা করছিল। তুমি নাকি মহারাজের কাছে আমার গুণগান করছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার নিন্দায় নবমুখ, না মানে ওই প্রশংসায় পঞ্চমুখ। দেখলেন দেখলেন মহারাজ, দেখলেন গোপাল সবার সামনে কিভাবে আমাকে অপমান করলো। হ্যাঁ, আমি কিন্তু এর শোধ নেব গোপাল। হ্যাঁ, আমি এর শোধ নেব। দেখো ভগবান আর গোপাল, তোমাদের দুজনকেই বলছি, আমার নবরত্ন সভায় এভাবে ঝগড়া করাটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাদের দুজনকেই আলিঙ্গনরত অবস্থায় দেখতে চাই। এসো এসো, দুজন দুজনকে আলিঙ্গন করো। হায় হায় হায়, মন্ত্রী মশাই এভাবে পড়ে গেলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ধরছি। মহারাজ, গোপাল এইভাবে আমাকে সবার সামনে অপমান করলো, আমি এর শোধ নেব। যা বাবা, সব বেটাকে ছেড়ে দিয়ে গোপালকেই ধর। আমি কিছুই করিনি মহারাজ, ভগবানের বউ নিশ্চয়ই বাড়ি নেই, নিজে নিজে ধুতি পড়তে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে দিল। আপনি যদি আদেশ করেন তো আমি ওকে শিখিয়ে দিতে পারি কিভাবে ধুতিতে গিট মারতে হয়। শোনো গোপাল, যদি সত্যি তুমি এই কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষমা চাওয়া উচিত। মহারাজের ইচ্ছে অনুযায়ী আমি মন্ত্রীর কাছে ক্ষমাই না হয় চেয়ে নিলাম। গোপাল, এর যোগ্য শাস্তি তোমায় পেতে হবে, পেতেই হবে। হ্যাঁ, বৈদ্যমশাই, আপনি তো নিজের চোখেই দেখলেন। হ্যাঁ, গোপাল সবার সামনে আমার ধুতি পর্যন্ত খুলে দিল। এর একটা বিহিত তো করতেই হয়। করা যায় বলুন তো, কি করা যায়? আস্তে আস্তে আমি ঠিক এই কথাটাই ভাবছি, কি করে গোপালকে রাজ্য ছাড়া করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বৈদ্যমশাই। হ্যাঁ, জানতাম তোমার মাথাতেই আসবে। তা কি এসেছে আমায় একটু শোনাও তো ভগবান। বাহ বাহ বাহ, এই না হলে ভগবান, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার সঙ্গে টক্কর নিতে এসেছে মূর্খ গোপাল। হ্যাঁ, ও ও একটা কথা বলি,
ভাই ভাই তুমি ওই মহারাজকে বলে আমার ওই মাসোহারাটা একটু বাড়িয়ে দাও না গো। কটা টাকা পাই সেটা তো তুমি জানোই। এত দুষ্প্রাপ্য কাজকাচালি কোথা থেকে জোগাড় করি বলো তো? কেন, আপনার ওষুধপত্রের টাকা তো রাজকোষ থেকেই যায়। সে আর কতটুকু? নিজের গ্যাট থেকে কি কম যায়? আর একটু অপেক্ষা করুন না, গোপালকে তাড়াতে পারলে আমরা সবাই একেবারে লুটে পুটে খাবো। কি বলেন বৈদ্যমশাই? হ্যাঁ, সে ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। এই কথা শুনে আমার এমন আহ্লাদ হচ্ছে যে একটা কাব্যই মাথায় চলে এলো। শুনবে, গোপাল বলে এবার পালাই, নইলে জুটবে ঘুটের মালাই। কি কি ভালো বলেছি না? যাই বলো, যাই বলো, রাজকবির চাইতে খারাপ কিছু লিখি না। হ্যাঁ, আরে আগে গোপাল পালাক, তারপর আপনাকেই রাজকবি বানিয়ে দেবো। হ্যাঁ, দুটো মাইনে পেলে বেশ ভালো টাকা আমদানি হবে। কি বলেন? হ্যাঁ, জয় জয় ভগবানের জয়। গোপাল মারে ল্যাং, ভাঙলো ব্যাটার ঠ্যাং। গোপাল মারে ল্যাং, মন্ত্রী ভাঙে ঠ্যাং। এই 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 কি তখন থেকে ব্যাং চ্যাং করে যাচ্ছ? এই একটু ওই কাব্য চর্চা করছি আর কি। কি হয়েছে গো দাদু? কাকে ল্যাং মেরেছো? ওই ওই পাজি ভগবানটাকে? হ্যাঁ রে পুটি, সে কি কাণ্ড! মহারাজ পর্যন্ত হেসে ফেলেছেন। কেমন করে? একটু খুলে বলো না গো দাদু। শোন তাহলে খুলেই বলি। মহারাজ আজ আমাদের ঝগড়া মেটাতে গিয়ে দুজনকে জড়াজড়ি করে নিতে বলল। আমি তো তককে তককে ছিলাম। যেই না পাজি ভগবান আমাকে জড়িয়ে ধরলো, আমি দিলাম ব্যাটার ধুতির খুঁট খুলে। তারপর তারপর ব্যাস, ভগবান বেটা ধুতি সামলাতে সামলাতে দুবার রাজসভায় একেবারে পা পিছলে আলুর দম হয়ে গেল। সে একেবারে যাচ্ছে তাই কাণ্ডরে পুটি। সবাই একেবারে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। খুব একটা বড় কাজ করে এলে। এবার ভগবান যে তোমার ক্ষতি করবার চেষ্টা করবে তা মনে আছে তো? আরে রাখে ভগবান, মারে ভগবান। পুটি, কোন ভগবান? ভালো ভগবান রাখে আর খারাপ ভগবান মারে। কোন ভগবান শাস্তি পাবে? কেন খারাপ ভগবান? আহ, কি ব্যাপার, মন্ত্রী এখনো এলো না? না, রোজ রোজ দেরি করে আসাটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না। কাল যেভাবে পড়লো দেখুন পা ভাঙলো কিনা। মন্ত্রীর পা ভাঙা এত সহজ নয়, বিশেষ করে তোমার পক্ষে। মহারাজ, শুধু শুধু এরা সবাই আমাকে দোষ দিচ্ছে। আপনিই বলুন, আমি কি ভগবানকে কিছু করেছি? ল্যাং মেরেছি? আমি কিছু দেখিনি। রাজবৈদ্য, বলো বলো তো, ভগবান আজ আসেনি কেন? মানে কোথায় গেছে? তেমন কিছু হলে তো চুন হলুদই ছিল। বৈদ্য, কি ঠিক তো? আসলে মহারাজ, মন্ত্রী গেছে মালিশ করাতে সেই দূর গাঁ পলাশপুরে। আস্তে আস্তে কাল হয়ে যাবে। খাম্বাজ রাজধানী আর কত দূর গো? পথের কি আর শেষ আছে কর্তা? পথ শেষ হলেই মানুষের মৃত্যু। বাহ বাহ, তুমি তো একেবারে দার্শনিক হয়ে গেছো গো। এবার একটা আশ্রম খুলে বসো না কেন? হ্যাঁ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কথার কি কোনো দাম আছে কর্তা মশাই? ঠিক আছে ঠিক আছে, আমি এখন ঘুমোই। খাম্বাজ এলে ডেকে দিও। জি কর্তা। ভগবান আজ এলো না কেন? কোথায় গেল? কার কাছে গেল? মালিশ করাতে গেছে সেটা একেবারে বাজে কথা। নিশ্চয়ই কোনো ফন্দি করতে গেছে, কিন্তু কোথায় গেলে হেঁটে যে যায়নি তা নিশ্চিত। তবে নিশ্চয়ই গরুর গাড়ি। একটু খবর নিতে হয়। মন্ত্রী যখন সভায় নেই তখন রাজকার্য কিভাবে হবে? তাই সভা এখানেই মুলতুবি করা হলো।
কোথায় যাবেন মহাশয়? এই একটু রাজপণ্ডিত বুধাচার্যের সঙ্গে দেখা করতে চাইছিলাম। মহাশয় কিছুক্ষণ অপেক্ষা করুন, আচার্য এক্ষুনি বাইরে বেরোবে। ভাই, নতুন মন্ত্রী মশাই কি এদিকে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এসেছিলেন তো। একজনের গরুর গাড়িতে কোথায় যেন গেলেন। তুমি কিছু শুনতে পেয়েছো? কোথাকার নাম বললো? হ্যাঁ মানে ওই ওই মনে পড়েও পড়ছে না। না 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 না, ওই কি যেন নাম, কি 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 যেন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ওই মন্ত্রী মশাই বলছিলেন খামবাজে ওই রাজধানীতে যাবেন। তুমি ঠিক শুনেছো ভাই। তাই তো মনে হচ্ছে কর্তা, তাই তো ওই শুনলাম। খাম্বাজ মানে মহাপণ্ডিত বুধাচার্য সেখানকার রাজগুরু। বেশ কিছুদিন ধরে উনি লোকের মুখে চর্চার বিষয় ছিলেন। বুঝেছি, ভগবান এখন তাকে নিয়ে কোনো ছক কষছে। কি হতে পারে, কি হতে পারে? গুরুদেব, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ভগবান। একটা নিবেদন নিয়ে এসেছিলাম গুরুদেব। বলো বলো, তুমি একজন অমাত্য। আমার কাছে যখন এসেছো তখনই বুঝেছি যে বিষয় গুরুতর। তা বলো বলো, নিঃসংকোচে বলতে পারো। আমি কূটনীতিক, গোপনীয় ব্যাপার গোপন রাখতে জানি। আমার রাজ্যে এক নাপিত এখন সর্বেসর্বা হয়ে আছে। সে আসলে গণ্ডমূর্খ, কিন্তু মহারাজের ধারণা তার মতো বুদ্ধিমান নাকি পৃথিবীতে নেই। তুমি কার কথা বলছো বলো তো? তাকে আপনি চেনেন না? সে এক সামান্য নাপিত, রাজার অনুগ্রহে রাজসভায় স্থান পেয়েছে। তুমি কি গোপাল ভাঁড়ের কথা বলছো? আগে হ্যাঁ গুরুদেব, গোপালকে আপনি চেনেন নাকি? না, মৌখিক আলাপ নেই, কিন্তু তার বুদ্ধির কথা সবাই জানে। না না, যতটা বুদ্ধিমান ওকে লোকে বলে ততটাও নয়। হ্যাঁ, আরে বুদ্ধিমান লোকের সঙ্গেই তো আমার লড়তে ভালো লাগে। তুমি তো তার জন্যেই আমার কাছে এসেছো। আগে হ্যাঁ, আপনি রাজি তো? নিশ্চয়ই। কবে যাওয়া যায় আগে তা ঠিক করতে হবে। তার আগে আপনি দুধ পাঠান এই বলে যে আপনি তর্কযুদ্ধ করতে চান। হ্যাঁ, গোপাল আমার সঙ্গে পারবে না, কিন্তু কেন যাব এতটা পথ? আমার স্বার্থ কি সেটা তো আগে ঠিক করতে হবে। রাজা আপনাকে প্রধান রাজপণ্ডিত বলে স্বীকার করে নেবেন, অনেক অনেক মোহর উপার্জন করতে পারবেন। হ্যাঁ, তাহলে দুই পাশাপাশি রাজ্যের প্রধান পণ্ডিত হওয়া যাবে, এই কথাটাই তো বলছো? আগে হ্যাঁ গুরুদেব। ভগবান নিশ্চয়ই মহাপণ্ডিত বুধাচার্যের সঙ্গে ছক কষছে। কিভাবে? পণ্ডিত একটাই কাজ করতে পারে, তর্ক। তার বাইরে কিছু করার কথাও নয়। তাহলে পণ্ডিত আসছেন আমাকে তর্কে পরাজিত করতে। ভালো ভালো ভালো, খুব ভালো। দেখি কোনো উপায় বার করতে পারি কিনা। বুদ্ধিং যস্য বলং তস্য। তাহলে আপনি কবে দুধ প্রেরণ করবেন গুরুদেব? শুভস্র শীঘ্রম, কালকেই আমি দুধ পাঠাতে চাই। দূতের হাত দিয়ে যে পত্র পাঠাবেন তাতে স্পষ্ট করে লিখে দেবেন যে আপনি গোপালের সঙ্গেই তর্ক করতে চান। হ্যাঁ, সেটা কি করে হয় মন্ত্রী? ওখানে রাজার নিজস্ব পণ্ডিত আছে, রাজবৈদ্য আছে, কবি আছে। তাদের ছেড়ে আমি গোপালের সঙ্গে লড়তে চাই, এটা আমার পক্ষে খুব অপমানজনক হবে নাকি? হ্যাঁ সেটা হবে, তবে আমিও জানি গোপালকেই আপনার সামনে দাঁড় করাবেন মহারাজ। হ্যাঁ, সবাই পরাজয় স্বীকার করলে তবেই আমি গোপালকে বাগে পাবো। তাহলে কাল আপনি দুধ প্রেরণ করুন গুরুদেব, আমি কিন্তু আপনার সামনে যাব না। হ্যাঁ, নইলে আপনার সঙ্গে মুখোমুখি হতে হবে তো, এবং আপনাকে হার স্বীকার করতে হবে। তাই আর কি। তবে তবে তাই হোক। তুমি পরে এসে এমন ভাব করবে যে তুমি থাকলে আমাকে অনায়াসে পরাজিত করতে পারতে। আমি যা ভাবছি সেটাই ঠিক। ভগবান যে আমার ল্যাং ভুলতে পারবে না তা আমি জানতাম, এবং সে যে শোধ নেবে সেটাও জানতাম।
তবে এভাবে পণ্ডিত লেলিয়ে দেবে তা বুঝতে পারিনি। দাদু নিশ্চয়ই ভগবানের চাল ধরার চেষ্টা করে যাচ্ছ। শোনো দাদু, তোমাকে হারাতে পারে এমন কোনো বুদ্ধিমান এখনো জন্মায়নি। সে যদি মহাপণ্ডিত হয় তবে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, শাস্ত্র জানি না, কি করে লড়বো? কেন? তোমার অস্ত্র তো বুদ্ধি, তা দিয়েই লড়াই করবে, জয় তোমার হবেই। হ্যাঁ, ভগবান কি দেশ ছেড়ে পালালো নাকি? না 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 না, বউ আর বাড়ি ছেড়ে ও পালাবে না। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে এলো বলে। খাম্বাজ রাজ্য থেকে এক দূত এসেছে, সে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। দূত মহাশয়কে সসম্মানে নিয়ে আসা হোক। খাম্বাজ রাজ্য থেকে দূত? তাহলে তো মিলেই গেল, সবই ভগবানের চাল। আচ্ছা, দেখা যাক দূত কি বলে। এত সময় নিচ্ছে কেন বেটা? গোপাল কি কোনো চাল মেরে তাকে আটকে দিল নাকি? কে জানে গোপাল যে কখন কি চাল মারে তা বোঝা দুষ্কর। হ্যাঁ, মহারাজ, মহারাজ, খাম্বাজ রাজ্যের প্রধান পণ্ডিত আপনার সভাসদের সঙ্গে তর্কযুদ্ধ করতে চান। আপনি যদি রাজি হন তবে উনি আসতে পারেন। মহারাজ, খবর নিয়ে জেনেছি ভগবান এখন খাম্বাজেই আছে। সেই আমাকে টাইট দেওয়ার জন্য বুধাচার্যকে এখানে আসতে অনুরোধ করেছে। আহ গোপাল, বড্ড কথা বলো তুমি। সেটা কি আমি জানি না? জানি জানি, তবে তাকে শায়েস্তা করার রাস্তাও আমার জানা আছে। এত বড় যে নবরত্ন সভা বানিয়েছি, তার মধ্যে কি কেউ নেই যে তাকে পরাস্ত করতে পারে? তবে আর এত রত্ন পয়সা খরচ করে লাভ কি? যাই হোক, তর্ক হবে। আচার্য মশাইকে বলে দিন আমরা প্রস্তুত। যথা আজ্ঞা মহারাজ। আপনি অনুমতি দিলে আচার্য মশাই কাল দ্বীপ্রহরেই চলে আসতে পারেন। হারি জিতি তাই হোক। একটা বুদ্ধি আমি বার করেছি মহারাজ। আমি ছদ্মবেশে আসব, আর আমার নাম হবে তপিনাং লপাগং। ভূত বেটাকে নিশ্চয়ই গোপাল ভালো মন্দ খাইয়ে অসুস্থ করে দিয়েছে। বেশ কয়েকদিন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। গেল গেল গেল, আমার সাধের ছক গেল। বৈদ্যমশাইয়ের সঙ্গেও যোগাযোগ করার উপায় নেই। এখন কি যে করি, চিন্তায় চিন্তায় একেবারে পাগল পাগল লাগছে। উফ! ভাই ভাই, সব ঠিক আছে তো? মহারাজ রাজি হয়েছেন? গোপাল পালিয়ে যায়নি তো? মানে তর্কে রাজি হয়েছে তো? দেখুন মন্ত্রী মশাই, এত প্রশ্নের উত্তর দিতে দিতে তো রাত কাবার হয়ে যাবে। একটা একটা করে বলুন, আমি জবাব দিচ্ছি। সে তুমি বুঝবে না ভাই, সে তুমি বুঝবে না। অপমানের জ্বালা যে কি জ্বালা, যার হয়েছে সেই বুঝবে। হ্যাঁ, আপনি যা চেয়েছেন তাই হবে। শোনো, আজ রাত থেকেই পোড়া ইটের ভাটা তৈরি করো। আমার বইয়ের মাপের বেশ কিছু ভারী ইট লাগবে। হাতে আর একদিন। পারবে তো পুটির বাবা? কেন পারবো না গোপাল দাদা, আমি মাটি কেটে আনছি, তারপর ইট বানাবো। দেখি, পরশু খান 50 ইট বানিয়ে দিচ্ছি। চমৎকার! এই না হলে পুটির বাবা। আর শোনো, ইটগুলিকে লাল শালুতে বেঁধে নিয়ে যেও, এমন কেউ যেন বুঝতে না পারে যে ভিতরে ইট আছে। মহারাজং পণ্ডিতং কুলং তৈরিংতং। মহাপণ্ডিত প্রভু, এই ভাষা আপনি কোথা থেকে শিখিলেন? হিমালয়ং হিমালয়ং। গুরুদেব, এই ভাষা কি ভাষা? নং নং এরং নামং দেবং ভাষাং। মহারাজ, এই ভাষা আমি খুব ভালো জানি না, আমি হার স্বীকার করলাম। ই তখন থেকে অং বং চং করে যাচ্ছ। যাও যাও, তোমার দ্বারা হবে না। এই, কে কোথায় আছিস? এই বইগুলিকে ভেতরে নিয়ে যা। একা পারবি না, গোটা 10-12 জনকে নিয়ে আসতে হবে।
কিমিতু ইভা তন্ডিপ। আমি তো উনার কথা বুঝতেই পাচ্ছি না, উনি কোন ভাষায় কথা বলছেন মহারাজ? সঠিক জানি না, তবে উনি বিদেশ থেকে এসেছেন, সঙ্গে নানা ধরনের পুঁথি। সেসবের ভাষাই তো এখনো উদ্ধার করতে পারিনি। লেহতা করত রুসু কহ ইয়ে ইব ছড়ে পা নাং নাং পড়িংনিং পড়িংনিং। ইয়ে ইব ছড়ে পা। রাজগুরু কি এই ভাষা পাঠ করেন নাই? যত্তা যত্তা। এই রাজগুরু, আর তর্ক করার শখ আছে? এই গুরুর কাছে বিদ্যা লাভের ইচ্ছে আছে মহারাজ। হবে হবে রাজগুরু, সব হবে। তার আগে ভগবানকে সত্তর পাঠিয়ে দিন। আরে কোদাল দিয়ে কি দাঁড়ি চাচা চলে? এ তুমি কি ভেলকি দেখালে? মানে এই কিভাবে সম্ভব হলো গোপাল? খুব সহজ কাজ মহারাজ, আমি উল্টো করে কথা বলছিলাম। আর বইয়ে কি লেখা ছিল দেখবেন? হ্যাঁ, গোপালের ভেলকি? বাবা, তুমি তুমি আবার আমার মান বাঁচালে গোপাল। আমি মানই বাঁচলাম। মহারাজ, মহারাজ নেহাত আমি ছিলাম না, তাই ওই খাম্বাজের রাজগুরু এতটা সময় পেল। আমি থাকলে একটা প্রশ্নে একেবারে সিধে করে দিতাম। হ্যাঁ, সবই ভগবানের লীলা মহারাজ, সবই তার লীলা। এই বলি এ কি হচ্ছে? এই বয়সে কি কুস্তি করে নাকি? না গো দিদা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস যাতে মাথায় যায় তার ব্যায়াম করছিলাম। তোর দাদুর মাথা তো হাঁটুতে, নাক দিয়ে নিঃশ্বাস নিলে তা হাঁটু পর্যন্ত পৌঁছয় কিনা জানা ছিল না। আরে গিন্নি, প্রাচীন ঋষিরা এইভাবেই শ্বাস টেনে সবাই মহাপুরুষ হয়ে গেছিল। তুমিও তো মহাপুরুষ। সামান্য খাও, রাতে ঘুমোও না, তোমার নাক ডাকে না, আর তুমি নাকি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে সামাল দিতে পারো। হ্যাঁ, তা তুমি মহাপুরুষ নয় তো কে বলো? দাদুকে যা মাথা খাটাতে হয় না, তাতে একটু ব্যায়াম করলে বুদ্ধি একেবারে আরো খোলতাই হয়ে যাবে। দেখে নিও। যার নয় হয় না তার 90ও হয় না। হ্যাঁ, শোনো গিন্নি, তোমার মুখ ঝামটা খেতে খেতে আমার সংসারে বৈরাগ্য এসে গেছে। ভাবছি বনবাসেই চলে যাব। তাহলে আমরাও তোমার পেছনে পেছনে যাব, দেখি তুমি যাও কিভাবে। যেতে দে না, যেতে দে, দেখি কতদিন পারে। মাছের ঝোল, মাংসের কালিয়া, বেগুন পোড়া কে রেঁধে দেয়। হ্যাঁ, একবার মহাপুরুষ হয়ে যাই, তারপর দেখিয়ে দেব শুধু বাতাস খেয়ে কিভাবে জীবন যাপন করা যায়। আচ্ছা যাবে। হ্যাঁ, আমাকেও আর তরিপত করে রান্না করতে হবে না। তবে বলি বাজারটা তো করে দিতে হবে। হ্যাঁ, সেটা রোজ এসে করে দিয়ে যেও। হ্যাঁ, পণ্ডিত মশাই, এই কতদিন আপনার মুখে মহাকাব্য শুনি না। ওই যে কোন এক রাজপুত্র বাবার কথা রাখার জন্য বনবাসে গিয়েছিল, তার কথা শুনলে না গায়ে কেমন একটা শিহরণ খেলে যায়। আসলে এইসব প্রাচীন কাব্যের রস কি আর আজকাল পাওয়া যায়? কেন, আমাদের রাজকবি তো ভালোই লেখেন, তার কাব্যে বেশ রস থাকে। আপনি কি ভালোভাবে শুনেছেন মন্ত্রী মশাই? আরে ছ্যা 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 ছ্যা, কার সঙ্গে কার তুলনা করছেন? হ্যাঁ, কোথায় আদি কবি আর কোথায় বাঁধা কপি? হ্যাঁ, ওসব শুনলে আমার বমি আসে পণ্ডিত মশাই, বমি বমি আসে। না না, তা বলবেন না মন্ত্রী মশাই, এক একজন কবির এক এক রকমের ঘরানা। সে আপনি যাই বলুন, কোথায় সেসব কবিতা আর কোথায় আমাদের কবির কবিতা? কোকিলের সঙ্গে কি আর শকুনের তুলনা চলে? আপনি বলুন না। তাহলে আপনি আমায় কি করতে বলছেন বলুন তো? কাব্যপাঠ,
সেই রাজপুত্রের বনবাসের কাহিনী জঙ্গলে তারা বেশ ভালোই ছিল বলুন। হ্যাঁ, কষ্টে ছিল হয়তো, কিন্তু রাজকার্য চালানোর চাইতে শান্তিতে ছিল, তা আপনি বলতে পারেন। এই কথাটা একেবারে ঠিক কথা বলেছেন। রাজকার্য চালানোর মতো খারাপ কাজ আর নেই। হ্যাঁ, রাজাদেরও তো একটু বিশ্রাম দরকার, ঠিক কিনা বলুন? সে আপনি ঠিক কথাই বলেছেন। আজ তবে বনবাস পর্ব নিয়ে এই কাব্য পাঠ হবে। আপনি বেশ মধুর করে এই পর্বটা পাঠ করবেন, তাই তো? কিন্তু মহারাজ পছন্দ করবেন তো? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন পণ্ডিত মশাই। এখন দেরি হয়ে যাচ্ছে, রাজসভায় যেতে হবে। আপনি তাড়াতাড়ি আসলে ভালো হয়। আসুন আসুন। ভগবানের ব্যাপারটা কি? বনবাস পর্ব নিয়ে ওর এত উৎসাহ কেন? গোপালকে একবার ব্যাপারটা জানানো দরকার। আরে পুটি, বলে তোর দাদু হঠাৎ এই বনবাসের কথা বললো কেন বলতো? আরে না না, দাদুর মাথায় নানা ধরনের বিষয় ঘোরে। কাল রাতে বোধহয় কোনো স্বপ্ন দেখেছে, তাই বলেছে। তুমি এত চিন্তা করছো কেন? না রে, আজ সকালে যেভাবে বললো না, তাতে একটু ভয় হয়ে গেল রে। আমাদের ছেড়ে দাদু যাবে বনবাসে? তোমার হাতের রান্না বনবাসে পাবে কি করে? বলছিস যাবে না তো? দেখ, লোকটা নিজের হাতে কিছুই তো করতে পারে না, তাই ভাবছিলাম জঙ্গলে গেলে খাবে কি? ফলমূল খেয়ে তো আর জীবন ধারণ করা যায় না, লোকটা বাঁচবে কি করে বলতো? তোমার না সব ব্যাপারেই চিন্তা। দাদুকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি দাদুকে যেতে দেব না। ঠিক বলছিস তো। তোকে আজ সর ভাজা করে খাওয়াবো। সর ভাজা? আহা, কতদিন খাইনি। আর চিন্তা করো না, এমনও তো হতে পারে দাদু কাউকে বনবাসে পাঠাবার তাল করছে। তোমাকে একটা কথা বলার ছিল গোপাল। বলে ফেলুন, কি কথা? আজ খুব সকালে ভগবান এসেছিল আমার বাড়িতে, একটা অদ্ভুত কথা বলে গেল। কি কথা আমাকে বলতে পারেন? আরে সেটা বলার জন্যই তো আসছি। আসলে আজ ভগবান বলল রাজসভায় মহাকাব্য থেকে পাঠ করতে। সে তো ভালো কথা, আমরা কতদিন কাব্য পাঠ করি না, আজ না হয় কাব্যই শুনলাম। আরে তাহলে তো ভালোই হতো, কিন্তু বলে কি না রাজপুত্রের বনবাস পর্বটাই পাঠ করতে। মতলবটা কি বলতো? ব্যাপারটা বলে ভালোই করলেন। শুধু বনবাস পর্ব পাঠ করা কেন? মহাকাব্যের কি অন্য কোনো অংশ নেই? ব্যাপারটা গোলমাল ঠেকছে। দেখি কি বলে, শুনি। হ্যাঁ, পারলে ভগবানের চাল তুমিই বানচাল করতে পারবে। আগে হ্যাঁ পণ্ডিত মশাই, দুষ্ট প্রকৃতির লোককে সব সময় সন্দেহের চোখে দেখতে হয়, না হলেই বিপদ। মহারাজ, অনেকদিন আপনার সভায় কাব্যপাঠ হয় না। আজ যদি মহাকাব্যের কিছু অংশ শোনা যেত তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, আপনার যদি ইচ্ছে হয় তাহলে শুনিয়ে ফেলুন, মহারাজ ঠিক শুনবেন। কি মহারাজ, শুনবেন না? না না, আমি কিছুই শোনাতে চাইনি। রাজ পণ্ডিত কি যেন একটা শোনাতে চাইছিলেন। না মহারাজ, আমি কিছুই শোনাতে চাইছি না। ভগবান যা বলেছে সেইটা নিয়েই এসেছি, রাজপুত্রের বনবাস পর্ব। ভগবানের যখন ইচ্ছে হয়েছে তখন তাই শুনি। তুমি কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ, তাই শোনা যাক। কিন্তু মহাকাব্যের এত পর্ব থাকতে হঠাৎ বনবাস পর্ব কেন পণ্ডিত মশাই? কি ব্যাপার বলতো ঘটা? নতুন মন্ত্রী মশাই দেখা করতে বলেছেন, আবার নতুন ছক? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে এই ভগবানের ওপরে আমার আর বিশ্বাস নেই। গোপালকে টাইট করা কি চারটিখানি কাজ? এতবার তো চেষ্টা করলাম, কিছু হলো? হলো, কিন্তু কি করব? রোজগার করতে গেলে তো মন্ত্রীর কথা শুনতেই হবে। দেখা যাক আজ কি করতে বলেন। তোকে চুপি চুপি বলি, এবার শুনলাম মহারাজকেই ছকে ফেলার ছক কষছে ওই ভগবান। এই যে একেবারে আগুন নিয়ে খেলারে বটা। আমাদের কি বিপদে পড়লে দেব বেটার সব কিছু ফাঁস করে। কি পাঠ করলেন পণ্ডিত মশাই! দেখুন দেখুন মহারাজা কেমন শুনছেন, দেখুন দেখুন। হ্যাঁ, পণ্ডিত খুব ভালো পড়েছেন, তবে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
যাই হোক, পণ্ডিতকে একটা এই দামি আংটি উপহার দিলাম। বাহ, পণ্ডিতকে পড়তে বললাম আমি, আর পুরস্কার থেকে আমিই বাদ। ব্যাটার থেকে এই আংটি আমি নিয়ে নেব। হ্যাঁ, নেবই নেব। মহারাজ, আমার মনে হয় প্রত্যেক রাজার একবার করে অন্তত বনবাসে যাওয়া দরকার। 14 বছর না হোক, 14 মাস তো বটেই। হ্যাঁ, তাহলে রাজ্য চালাবে কি? কেন, মন্ত্রীরা কি ঘুমোবে নাকি? তারা মাত্র 14 মাস রাজ্য চালাতে পারবে না? তাহলে আর মন্ত্রী হলো কেন? মন্ত্রী মশাই, আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। আহ গোপাল, তোমার কি বুদ্ধি কমে গেল? আমার স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভগবান চাইছে যে ওর হাতে রাজ্যপাট তুলে দিয়ে আমি একটু বনবাসে গিয়ে বিশ্রাম করে আছি। কি তাই তো ভগবান? আমারও কোনো আপত্তি নেই। মানে আমি বনবাসে যেতে প্রস্তুত, বিশেষ করে ভগবান যখন চাইছে। ঠিক বলেছেন মহারাজ, আপনি বিশ্রাম পেলে আমাদের কি আপত্তি? কিন্তু জঙ্গলের কি অবস্থা, তা আপনার পক্ষে কতটা নিরাপদ তা তো দেখে আসতে হবে। আপনাকে তো আর বিপদের মধ্যে ঠেলে দেওয়া যায় না। এই কথাটা তুমি ঠিক বলেছ গোপাল। ভগবান তোমাকে জঙ্গলে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসতে হবে, মানে দেখে আসতে হবে যে জঙ্গলের পরিস্থিতি কেমন। একদিন ঘুরে আসলে হবে না, আপনি যতদিন থাকবেন ততদিনই জঙ্গলে থাকতে হবে, 14 দিন ধরে। তা কে যাবে মহারাজ? আরেকবার সবার সামনে ঘোষণা করে দিন। কেন, ভগবানই যাবে? মানে প্রস্তাবটা তো ওই দিয়েছে, তাই না? কি ব্যাপার রে, আজ নাকি মন্ত্রী মশাই আমাদের একটা সুখবর দেবেন, কিন্তু পাত্তাই তো নেই রে। আরে ছাড় ছাড়, ওই মন্ত্রীর কথা ছাড়। গোপালকে চাপ দিতে গিয়ে নিজেই চাপে পড়ে গেছে কিনা কে জানে। আবার ফেঁসে গেলাম রে। রাজাকে বনবাসে পাঠাতে গিয়ে এখন নিজেই জঙ্গলে যাচ্ছি। আজকেই ফিরবেন তো? আরে না রে বাবা, না, 14 দিন কাটাতে হবে। যাক, মাত্র 14 দিন, 14 বছর তো নয়। তাহলে আমাদের এখন বিশ্রাম, কি বলেন? বিশ্রাম কি রে, এখন আমি নেই। তোদেরই সব দেখে শুনে রাখতে হবে, বিশেষ করে গোপালটার উপরে নজর রাখবি। হ্যাঁ, মনে থাকবে তো? তার মনে থাকবে না? আপনার আদেশ বলে কথা। তাহলে আমি চললাম রে, বাড়িতে একবার খবর দিয়ে যেতে হবে। ও চিন্তা করবেন না মন্ত্রী মশাই, 14 দিন দেখতে দেখতেই কেটে যাবে। এই দেখ দেখ পুটি, তোর দাদু বনবাস থেকে ফিরে এসেছে। শাঁখ বাজা রে, আরে শাঁখ বাজা, কপালে চন্দনের টিপ লাগিয়ে দে। তুমি ফিরে এসেছো দাদু? যাক, বনবাসে আর যেতে হলো না বলো। না, তা যেতে হলো না, তবে আরেকজনকে পাঠিয়ে দিলাম। শোন পুটি, তোর দাদুকে কায়দা করতে গেলে আগে নিজেকে ময়দা হতে হবে, যাতে ভালো করে পিটিয়ে মাখতে পারি। এই শুরু হলো বড় বড় বাক্যি। বনবাসে না গিয়েই যদি এত কথা, গেলে না জানি কি বলতো। আহ দিদা, দাদুকে গল্পটা বলতে দাও না। দাদু, তুমি কাকে জঙ্গলে পাঠালে? ওই ভগবান ব্যাটাকে? আবার কাকে? ব্যাটা একেবারে বদমাশের ধাড়ি, বুঝলে? মহারাজকে জঙ্গলে পাঠাবার মতলব করছিল। দিয়েছি ব্যাটাকে বনবাসে পাঠিয়ে, কিন্তু বিশ্বাস নেই ওকে। জঙ্গলে গেছে না অন্য কোথাও লুকিয়ে আছে, তার খবর নিতে হবে। শোন ন্যাপলা, তুই আর গুলটে লুকিয়ে ভগবানের বাড়ির দিকে নজর রাখিস তো। তুমি চিন্তা করো না, আমি আর ন্যাপলা পালা করে ভগবানের বাড়ির দিকে নজর রাখবো। এভাবে ভগবানকে আটকানো যায় না গোপাল। এক মাঘে কি শীত যায়? যায় না, যায় না, যায় না, যায় না। এই 14 দিন কোন ক্রমে কাটিয়ে ফিরে যায়, তারপরে তোমার একদিন কি আমার একদিন এমন ঠুসম মারবো না আর উঠে দাঁড়াতে পারবে না। রিং টিং ছট বম বম চিকা 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 নামং নামং। সাপের লেজে পা দিয়েছো গোপাল, এবার ছোবল খাবে। হ্যাঁ, বিষের জ্বালা এবারে মরবে, তুমি মরবে। দেখি দেখি মহারাজ তোমাকে কিভাবে বাঁচায়। আমার নাম ভগবান। হ্যাঁ, আমার নাম ভগবান। কে আমার ধ্যান ভঙ্গ করছে?
এই ঘর অরণ্যে কে আর্তচিৎকার করে? কেউ কি বিপদে পড়েছে? দেখে আসতে হচ্ছে। কে তুমি? এই রাতের অন্ধকারে জঙ্গলে প্রবেশ করেছো? আমি এক হতভাগ্য মন্ত্রী, বাধ্য হয়ে এই অরণ্যে প্রবেশ করেছি। কেন 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 হতভাগ্য কেন? তুমি কোন রাজার মন্ত্রী? এই রাজ্যের মহারাজের, কিন্তু আমায় রাজার কিছু সভাসদ ষড়যন্ত্র করে বনে নির্বাসনে পাঠিয়েছে। এখন আমি কি করি সাধু বাবা? তুমি আমার কাছে থাকবে, সব কথা খুলে বলবে। আমি তোমার কপালে রাজা হওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। যে তোমাকে শাস্তি দিয়েছে তার অমঙ্গল করার পথ আমি 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 দেখিয়ে দেব। একদিন তুমি আমার সেবা করবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাই করব বাবা, তাই করব। শুধু আমায় আপনি রাজা করে দিন বাবা। তথাস্তু। শোন, তোরা কিন্তু ভগবানের বাড়ির উপর নজর রাখিস। কোথাও পালিয়ে গেল কি না তা আমার জানা দরকার। তবে পালাবে আর কোথায়? যে মহারাজকে বনবাসে পাঠানোর তাল করে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। ঠিক কথা দাদু, তুমি আমাদের ওপর ভরসা রাখো, আমরা ঠিক নজর রাখছি। আরে তোরা আমার সৈন্যবাহিনী, তোদের উপর ভরসা না রেখে আমার কোনো উপায় আছে নাকি? গোপাল, ভগবান বনবাসে গেছে আজ কতদিন হলো? আজ 12 দিন পূর্ণ হলো মহারাজ, আর বাকি 2 দিন। মানে সে কি বেঁচে আছে তো? জঙ্গলে তো শুনেছি বাঘ ভাল্লুক আছে, মানে খেয়ে নেয়নি তো? না না মহারাজ, এদিককার জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। হাতি আছে, তবে তারা নিরীহ গোছের। আর আছে হায়নার, শিয়াল আর নেকড়ে। দেখো গোপাল, পরশুর মধ্যে যদি ভগবান না ফেরে তাহলে জঙ্গলে লোক পাঠাতে হবে কিন্তু। সে ব্যাপারে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার উপর আমার যে আস্থা আছে তা তো তুমি জানোই গোপাল। আগে তা কি আর জানি না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। শোনো ভগবান, কালকেই তোমার বনবাস শেষ হচ্ছে। আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি। সেই ওষুধ তুমি কৃষ্ণনগরের সমস্ত পুকুরে ঢেলে দেবে। তারপর দেখবে আমার খেল। ওই জল খেয়ে নগরের সবার মারাত্মক পেটের যন্ত্রণা হবে, বমি হবে, একেবারে আন্ত্রিকে 4 দিক ছেয়ে যাবে। তোমাদের রাজবৈদ্যর কোনো ওষুধেও কাজ হবে না। তখন তুমি আমায় ডেকে নেবে, আমি সব ঠিক করে দেব, আর তার পরিবর্তে কিছু চেয়ে নেব। সেটা কি বাবা? এখন বলা যাবে না, পরে দেখে নিও। বটা, এই বটা, মন্ত্রী মশাই যে বেঁচে আছেন দেখে খুব ভালো লাগছে। তা এবার কি ছক করেছেন বলুন? শোন, এই ওষুধটা নগরের যত পুকুর আছে সবেতে মিশিয়ে দিতে হবে। তারপর ভগবানের খেলা দেখবি রে, খেলা খেলা। মানুষ মরবে নাকি? সে আমি পারবো না বাপু। আরে কিছুই হবে না, শুধু একটু অসুস্থ হয়ে পড়বে মাত্র। আমার কাছে ওষুধ আছে, তাতেই সবাই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে আর মেশাতে কি দোষ, ভালো হয়ে গেলেই হলো। গোপাল, কালকেই তো ভগবানের আসার কথা ছিল, কিন্তু এলো না তো। মহারাজের জয় হোক। যাক বাবা, তুমি ফিরে এসেছো। কোনো বিপদ তাহলে হয়নি তো তোমার? মহারাজের ইচ্ছে পূরণ হয়নি, আমি বেঁচে পড়তে আছি। তবে অরণ্য খুবই মনোরম, আপনি নিশ্চিন্তে ওই বনে গিয়ে থাকতে পারেন। হ্যাঁ, কোনো ভয় নেই মহারাজ, কোনো ভয় নেই। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। নগরে মারাত্মক আন্ত্রিক শুরু হয়েছে। ভেদবমি আর মল ত্যাগ করতে করতে মানুষ প্রায় মারা যাচ্ছে। মহারাজ, জঙ্গলে এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সে নানা ধরনের ওষুধ তৈরি করে। একেবারে ধন্বন্তরী মহারাজ, ধন্বন্তরী। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে আর দেরি করছো কেন?
তাকে নিয়ে এসো এখানে, প্রজাদের রক্ষা করুন তিনি। এই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, এটাও ভগবানের চাল। পুকুরে নিশ্চয়ই বিষ মিশিয়েছে, এমন বিষ যার কোনো ওষুধ আমারও জানা নেই। ঠিক বলেছেন আপনি, নইলে ভগবান ফিরতেই এই সব কাণ্ড শুরু হলো কিভাবে? নিশ্চয়ই ওরই কাজ। ঠিক আছে, সেই সাধু বাবা আসুক, দেখা যাক অসুখ সারে কিনা, তারপর অন্য ব্যবস্থা করা যাবে। প্রণাম, প্রণাম নেবেন মহান সাধু বাবা। আমার রাজ্যের প্রজাদের বাঁচান আপনি। আপনি আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সাধু বাবা যখন এসেই পড়েছেন, তখন আর চিন্তা করবেন না, সবাই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাহ, ভগবান তো আচ্ছা চাল চেলেছে, এবার কোন চাল দেয় সেটাই দেখার। কি বলেন বৈদ্যমশাই? সেটাই তো ভাবছি ভায়া, সেটাই তো ভাবছি। কিচ্ছু ভাববেন না আপনি, গোপাল যখন আছে তখন কিছু একটা ব্যবস্থা হবেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই ভেবে পাচ্ছি না। বলুন বলুন, আপনি এই কাজের পরিবর্তে কি চান? মহারাজ, আমি আপনার প্রজাদের আয়ু বাড়িয়েছি, তার পরিবর্তে এমন জিনিস আমায় দেবেন যাতে আমার আয়ু বৃদ্ধি পায়। যদি তা দিতে না পারেন তবে আপনার সিংহাসন আমাকে ছেড়ে দিতে হবে। আপনি রাজি? কি কি বলছেন আপনি? এমন জিনিস আমি দেব কোত্থেকে? তবে মহারাজ, একটাই পথ, আপনাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। রাজি হয়ে যান মহারাজ, সাধু বাবা যা চাইছে তিনি কাল সকালেই পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। গোপাল যখন বলছে রাজি হতে, আমি রাজি। কাল সকালে রাজবাড়ির পুকুরে চলে আসবেন, আপনি আর মন্ত্রী ভগবান। সাধু বাবা, আপনি যা চাইছেন তা পেতে গেলে আপনাদের ওই লোহার খাঁচার মধ্যে ঢুকতে হবে। আমরা আপনাদের ওই জলের মধ্যে চুবিয়ে আবার তুলে নিয়ে আপনি যা চেয়েছেন তাই দিয়ে দেব। এটার এটার মানে কি মহারাজ? আমাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে জলে চুবিয়ে? হ্যাঁ, ভগবান, সাধু বাবা যা চেয়েছেন তা দেওয়ার এটাই পদ্ধতি, না নিলে কিন্তু আমি দিতে পারবো না। গোপাল, আমি কথা রাখতে অভ্যস্ত, তুমি খাঁচা জলে চোবাও, যা বলছি তাই করো। আমি কিন্তু অভিশাপ দেব মহারাজ, ফল কিন্তু মারাত্মক হবে আপনার পক্ষে। কেন? আপনি যা চেয়েছেন তা দেওয়ার তো এটাই পদ্ধতি, না চাইলে কিন্তু দেওয়ার কোনো দায় নেই আমার। আপনাদের আয়ু বাড়িয়ে দেওয়া হলো সাধু বাবা, বায়ু ছাড়া বাঁচতেন না, আপনারা তো মরেই যেতেন যদি বায়ুর ব্যবস্থা মহারাজ না করতেন। সুতরাং আয়ু বাড়ানোর একমাত্র উপায় বায়ুর যোগান দেওয়া, তাই দেওয়া হয়েছে। আশা করি আপনি আর ভগবান বুঝেছেন যে বায়ুই আয়ু। আরে ওরে বাবা রে, আরে নিজে নিজে খাচ্ছেন আমাকে বাদ দিয়ে। তুই বায়ু খা, তোর আয়ু বাড়ুক। আমি চললাম জঙ্গলে, ওখানে আর কোনোদিন দেখলে তোকে বলি দেব, বুঝলি মরকট গাধা। এই দেখো দেখো কাণ্ড, এই কি সর্বনাশ! ও সাধু বাবা, ওরে বাবা রে। দাদু, তুমি লুকিয়ে চুল আঁচড়াচ্ছ? তোমার মাথায় কটা চুল আছে তা কিন্তু আমি গুনে দিতে পারি। দাদু, তুমি বরং ন্যাড়া হয়ে যাও, তাহলে আর চিরুনি লাগবে না। উনি হবে ন্যাড়া?
নিজেকে এখনো রাজপুত্র ভাবে রে? দে দে সবাই মিলে ধরে নেড়া করে দে। দিদা যখন আদেশ দিয়েই দিল তাহলে আর দেরি কিসের? চল কাজে লেগেই পড়ি। আরে 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 ন্যাড়া করিস না, ন্যাড়া করিস না, একটু চুল থাকতে দে, নইলে রোদে যে আমার মাথার ঘিলু শুকিয়ে যাবে রে। কি হলো গোপাল, তোমার অত সুন্দর চুল কি মানত করা ছিল? কি এমন মনোবাসনা পূর্ণ হলো যে চুলগুলিকে বিসর্জন দিয়ে দিলে? স্মৃতি রেখে কি লাভ মহারাজ? আমি আর কদিন ইচ্ছে আছে এবার তীর্থে যাব আর ধর্মীয় স্থানে গিয়ে বাস করব। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি করে এলে? মহারাজ, এই চুল আমার গর্ব, তার যত্ন নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। তবে ন্যাড়া হতে যে বেলতলায় যায়নি তা হলফ করে বলতে পারি। ভগবান চুলের যত্ন না নিয়ে যদি ঘিলুর যত্ন নিত তবে মহারাজের একটু উপকার হতো। গোপালকে জিজ্ঞাসা করা আর একটা বাজ পড়ে মারা যাওয়া গাছকে প্রশ্ন করা একই কাজ মহারাজ। নবাবের শুভেচ্ছা নেবেন মহারাজ। উদ্বেগের কোনো কারণ নেই নিশ্চয়ই? না না, একেবারেই নেই। আসলে তিনি একটা খেলার আয়োজন করেছেন। খেলাটা কাবাডি। একদিকে মহারাজের সভাসদরা, অন্যদিকে নবাবের দল। আপনারা রাজি থাকলে আমায় জানিয়ে দিন, আমি নবাবকে জানিয়ে দেবো। নবাবের আমন্ত্রণ অমান্য করি কি করে? ভগবান, তুমি আমার দল নির্বাচন করো, আমরা খেলতে রাজি। কালকের মধ্যেই আমাকে খেলোয়াড়দের নাম কিন্তু তুমি জানিয়ে দিও। যে আজ্ঞে মহারাজ, তবে খেলবো তো আমরাই, নবাব তাই চেয়েছেন। গোপাল বাদে আমরা সবাই যাব খেলতে। ও আপনি চিন্তা করবেন না মহারাজ, এক সময় কম কবাডি খেলেছি। অন্য গ্রাম থেকে আমাকে ভাড়া করে নিয়ে যেত। দাদু দাদু, আমাদের পাঠশালায় এবার যাত্রা পালা হবে। আমরা সবাই তাতে অভিনয় করব। কি মজা হবে বলো তো? হ্যাঁ, তা তো হবেই, কিন্তু এই রাবণের রিয়া, গোঁফ, 10টা মাথা, বাবরি চুল এসব কোত্থেকে পাবি শুনি? কেন, হারু বহুরূপী তো দেয়, সেই দেবে। হ্যারি, হারুর বাড়ি কোথায় জানিস? হ্যাঁ জানি তো, ওই তো পূব পাড়ায়, যে কেউ বাড়ি চিনিয়ে দেবে। যাবে নাকি সেখানে? তোদের দাদুর এবার রাবণ সাজার শখ হয়েছে। হ্যাঁ, একটা মাথা জ্বালাতেই বলে জ্বলে পুড়ে মরছি, এবার 10টা মাথা সামলাও। তেনার আর কি, মরণ তো আমার। 10টা মাথা একসঙ্গে নাক ডাকলে কি হবে ভাবতে পারিস? তোরা হাসছিস হাস, কিন্তু ন্যাড়া মাথার ঘিলু যে আমার সেদ্ধ হয়ে গেল রে। ঘিলু শুকিয়ে গেলে কি খাটিয়ে খাবো বলতো? সবাই তো না খেতে পেয়ে মরবো। এই না খেয়ে থাকতে পারবো না বাবা, তার চেয়ে তুমি ন্যাড়া মাথায় পরচুলা পরে নাও। হ্যাঁ, আমিও সেই কথাটাই ভাবছি বুঝলি। দাদু, তুমি মাথায় চুল লাগাবে? আমরাও তোমার সঙ্গে যাব। যাবি রে বাবা যাবি, তোর পছন্দের পরচুলাই আমি পরবো না হয়। যাই শুয়ে পড়ি। এই পুটি, কাল সকাল সকাল হারু বহুরূপীর বাড়ি যাব, মনে রাখিস। ও বহুরূপী কাকা, বাড়ি আছো নাকি? আমার দাদু এসেছে তোমার সঙ্গে দেখা করতে। আরে পুঁটি নাকি? হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তোর দাদুকে নিয়ে আয়। আসুন 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 আসুন। আজ আমার ঘর তো একেবারে ধন্য হয়ে গেল গোপাল ভায়া। মহারাজের খাস পেয়ারের লোক বলে কথা। বসুন বসুন বসুন, বলুন 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 বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, দাদুর জন্য একটা ভালো পরচুলা বানিয়ে দিতে হবে, পারবে তো? না পারলে তুমি আমার সব চুল ছিঁড়ে নেবে না? বেশ বেশ বেশ, বাবরি মার্কা পরচুলা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো দেখো দেখো, খুব খুব মানাবে কিন্তু দাদুকে। আর বলো কেন, এই বিচ্ছুগুলি আমার এই কগাছা চুল দিল কেটে। এবার রোদে আমার প্রাণ যায় যায় অবস্থা। প্রাণ নয়, বলো তোমার ঘিলু শুকিয়ে যাচ্ছে। তা ঘিলুই তো, তোমার দাদুর মাথা ভর্তি শুধু ঘিলু, তা শুকিয়ে গেলে যাকে বলে কি করে মহারাজ রাজ্য চালাবেন? নাও 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 নাও, এই মাত্র বানিয়েছি, নাও। তোমার দাদুকে কিন্তু বেশ মানাবে, বুঝলে?
এবার মানিয়েছে একেবারে রাজবাড়ির লোক। হ্যাঁ, বয়সটাও কমে গেছে, দেখো দেখো দেখো। আরে বাস দাদু, তোমাকে যা লাগছে না, দিদা তো চিনতেই পারবে না তোমাকে। শোনো হারু, তুমি যেটা বলবে সেটাই নেব। এটাই নিয়ে যান ভায়া, মহারাজও কুর্নিশ করবেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ দাদু, এটাই নেবে। তুমি বানিয়ে দিয়েছো আর দাদু নেবে না? দাদু, এবার এটা মাথায় দিয়ে রাজসভায় যাও, দেখো সবার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এখন চলি ভাইয়া, রাজসভায় আবার দেরি হয়ে যাবে। কই ভগবান, তোমার দল তৈরি? হ্যাঁ মহারাজ, তবে গোপালকে নিয়ে কোনো লাভ হবে না। ন্যাড়ামুন্ডি নিয়ে যে কি খেলবে, রোদের তাপে তো অজ্ঞান হয়ে পড়বে। তার চাইতে গোপাল এখন ছুটি নিক, কয়েকদিন বাড়িতে থেকে আরেকটু নাদুস নুদুস হোক। আগে আমরা জিতে ফিরি, তারপরে ওকে ডাকা যাবে। হ্যাঁ, প্রহরী, এইসব উটকো লোক কি করে, কার অনুমতিতে রাজসভায় প্রবেশ করে? তোমরা কি জেগে জেগে ঘুমো? এটা কি রাজসভা না যাত্রাপালার আসর? হ্যাঁ, এই বাবরি চুলের লোকটাকে বের করে দাও, বের করে দাও এক্ষুনি। আগে মহারাজ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ভালো করে দেখে দেখলাম। ভালো করে তাকিয়ে দেখলে বুঝবে আমি গোপাল ভাঁড়, তাই তো? গোপাল, তুমি? কি সাজ! আমি কেন, তোমার গিন্নিও তোমায় যে চিনতে পারবে না। এই চুলে আপনি কেন, স্বয়ং ভগবানও আমায় চিনতে পারেনি, তা তো মন্ত্রী মশাই। আরে তুমি তো বয়স কমিয়ে ফেলেছো একেবারে। ভগবান এই বয়সে কিন্তু কবাডি খেলার জন্য উপযুক্ত হবে বলেই মনে হচ্ছে। মহারাজ, কাক কখনো কোকিল হয় না। নীলবর্ণ শৃগালের গল্প তো আমরা সকলেই জানি। ভগবানের নাম চুরি করেও কেউ ভগবান হতে পারে না মহারাজ। আমার বাবার দেওয়া নাম নিয়ে অপমান করা হচ্ছে মহারাজ। আমি মুন্ডু নিয়ে চুলোচুলির কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমি কাবাডি খেলতে চাইছি না, মানে আপনি বললে নিশ্চয়ই খেলবো, কিন্তু ভগবানের তা সহ্য হবে না। মহারাজ, গোপাল খেললে আমি খেলবো না। হ্যাঁ, কারণ আমি বরাবর কবাডি খেলায় অপরাজিত। গোপালের সঙ্গে একই দলে খেলে আমি আমার সম্মান নষ্ট করব না। হ্যাঁ, এরপর আমার খেলার কোনো মানেই নেই, আমাকে মাফ করে দেবেন মহারাজ। ঠিক আছে ঠিক আছে গোপাল, এবার না হয় তুমি খেললে না, কিন্তু পরে তো প্রয়োজন হতে পারে। তৈরি থেকো, আমরা না ফেরা পর্যন্ত তুমি বরঞ্চ বিশ্রাম করো। যথা আজ্ঞা মহারাজ। আজ সভা তাহলে মুলতুবি করলাম। কাল ভগবান কাবাডি দল নিয়ে মুর্শিদাবাদ রওনা হয়ে যাবে, আর আমি হাতির পিঠে করে যাচ্ছি। জন্য খুব খারাপ লাগছে। ন্যাড়া হওয়ার জন্য ওকে অপমান সইতে হচ্ছে, এটা ঠিক নয়। কাল গোপালকে দেখেই আমি একটা ওষুধ বানিয়ে রেখেছি, আজ সবার সামনে দিতে পারলাম না। গোপাল, ও গোপাল, গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে, দাঁড়াও। আরে বৈদ্যমশাই, এই পথ দিয়ে তো আপনি ফেরেন না। না, এই রাস্তায় সাধারণত আমি ফিরি না, আজ তোমার জন্যই এসেছি। আসলে একটা কথা ছিল তোমার সঙ্গে। আমার সঙ্গে কথা? যা ঠাট্টা মস্করা চলছে তার সহ্য করতে না পেরে তোমার জন্য একটা ওষুধ বানিয়ে নিয়েছি। তাই নাকি? বাহ, যে এই ওষুধে কি নতুন চুল উঠবে? আলবাত উঠবে। তুমি একটা কাজ করতে পারো, তোমার ওই পরচুলার নিচে এই ওষুধটা মেখে না, ওপরে পরচুলা আর ভিতরে নতুন চুল, বেশ বাহারি হবে। হ্যাঁ, বাহ, বেশ ভালো বুদ্ধি দিলেন তো। ঠিক আছে, আমি তাই করব। এই 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 কে 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 আপনি? হ্যাঁ, পোলানি কোয়ানি একেবারে ঘরের মধ্যে ঢুকে গেলেন। হ্যাঁ, এই পুটি উল্টে ন্যাপলা, এই লোকটাকে ঘর ধাক্কা মেরে বাইরে বের করে দে তো। বেরিয়ে যাওয়ার জন্য তো আসেনি, থাকতে এসেছি। যদি না ঢুকতে দাও তো জোর করে ঢুকবো। কি বাহারি চুল দেখেছিস? আগে চুলগুলোকে কাটতে হবে। দাঁড়া, আমি কাঁচি নিয়ে আসি। তোরা কি রে, দাদুকে চিনতে পারছিস না? আমি তো সকালে গিয়ে দাদুকে পরচুলা পরিয়ে দিয়েছি। বাবা,
তোদের দাদু তো একেবারে কচি জামাই সেজেছে রে। তোমার এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? ওই চুল নিয়ে কখনো আমায় মুখ দেখাবে না। কি যে বলো না দিদা, দাদুকে তো একেবারে রাজপুত্রের মতো লাগছে, তাই না? নকল চুলেই রাজপুত্র, এবার আসল চুল দেখবি। এই যে বৈদ্য ওষুধ দিয়েছে, রাতে লাগিয়ে ঘুমাতে বলেছে, খুব তাড়াতাড়ি নতুন চুল উঠবে, দেখে নিস। এই শোনো শোনো, তুমি অন্য ঘরে গিয়ে শো, আমি বাবা তোমার পাশে শোবো না, এই আমি বলে দিলাম। চুল নিয়ে এই চুলো চুলে ভালো লাগে না বাবা। গোপাল, কাল যা বলেছি ভুলে যাও, তুমি আমাদের সঙ্গেই যাবে। বলা তো চায় না, এই পরচুলাই হয়তো পরে কাজে লাগবে। মহারাজের যখন এত ইচ্ছে তখন গোপাল যাবে, যাক, ওকে তো আর মাঠে নামতে হবে না, আমি একাই 100। ঠিক আছে ঠিক আছে, খেলার মাঠে দেখা যাবে কার ক্ষমতা কত দূর। এবার যাওয়ার ব্যবস্থা কর। ভগবান তার দল নিয়ে রওনা দিক, আমি একটু বাড়িতে বলে আসছি। এটাও বলে এসো যে তুমি আর নাও ফিরতে পারো। নবাব হয়তো তোমার মতো খেলোয়াড় পেয়ে মুর্শিদাবাদেই রেখে দিল। আরে তুমি থাকতে আমি তো খেলার সুযোগই পাবো না। আগে থেকে তো কিছু বলা যায় না, সবই তো ভগবানের হাতে। যাই হোক, তুমি বাড়িতে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। খেলা হয়ে যাওয়ার পর এসো, তাহলে আমার খেলতে সুবিধা হবে। ওই গো, শুনছো? আমি একটু মুর্শিদাবাদ যাচ্ছি, নবাবের খেলার মাঠে। তুমি খেলবে? কি খেলা গো? কাবাডি। তুমি আবার খেলতে নামবে নাকি? না নামাই তো ভালো, তবে তোমাকে বিশ্বাস নেই। পরচুলা এই বয়সে যে পড়তে পারে, সে সব কিছুই পারে। দাদু এখন খেলতে নামলে না, নবাবের দল গো হারা হারবে, তুমি দেখে নিও দিদা। শোনো, সবাই দম বন্ধ রাখবে, আর দেখো কেউ যেন তোমায় ধরে রাখতে না পারে। সেটা আপনি আগে মনে রাখুন, আর আপনাকে কেউ ঘরে রাখেনি, যে কোনো দিন আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে। এই কথাটা মনে রাখবি জ্যোতিষী, নবাবের দলকে যখন পরাজিত করে ফিরে আসবো, তখন কার গলায় মহারাজ মালা দেন তা দেখবি আর লুচির মতো ফুলবি। যখন তখন আপনার এই তুই তোকারি ভালো লাগে না ভগবান। আপনি যদি আমার উল্টো দলে থাকতেন, তবে ঝড় মোটকে দিতাম আপনার। আমি নবাবের দলে চলে যেতেই পারি, তোর টেংরিও ভেঙে দিতে পারতাম, কিন্তু মহারাজ আমার উপর এতটাই ভরসা রাখেন যে দল বদল করতে পারবো না। সেটা করলেই ভালো করতে। কাল থেকে হাতে ঠ্যাং নিয়ে ঘুরে বেড়াবে, নবাব আপনাকে আদর করে রাস্তায় আসন পেতে বসিয়ে দেবে। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের খেলোয়াড়রা এখানে এসে পৌঁছেছে। তাদের ভিতরে আসতে বলো। আসুন আসুন আসুন। আরে নতুন মন্ত্রী মশাই, আপনিও খেলবেন নাকি? নবাব, আমি এই দলের সর্দার, আমি না খেললে আমার দল জিতবে কি করে? গোপালকে তো দেখছি না, ও খেলবে না? কি যে বলেন নবাব বাহাদুর, গোপাল খেলবে কবাডি? কোনোদিনও খেলেছে নাকি? তাই ওকে বাদ দেওয়া হয়েছে। ভালো ভালো ভালো, গোপাল খেললে এমন সব কায়দা বার করতো যে আমার দল হেরেই যেত হয়তো। তা কৃষ্ণচন্দ্র আসছেন তো? হ্যাঁ হুজুর, মহারাজ এক্ষুনি হয়তো এসে পৌঁছাবেন। মহারাজ বেশ বুদ্ধি করেই আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই আন্দাজ করেছেন ভগবান ফেরাবে। যাক, গিয়ে দেখি ভগবান কেমন খেলে, আমাকে আবার না নামতে হয়। কৃষ্ণচন্দ্র, তাহলে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করা যাক। নিশ্চয়ই, দুপক্ষই তো মাঠে এসে গেছে। জ্যোতিষী, ওদের যে মুষ্ক মতো লোকটা সামনে আছে সেই এগোবে, তাকে একদমে জাপটে ধরতে হবে। কিন্তু আপনি কি করবেন? খেলা দেখবেন? খেলার একটা কায়দা আছে যা সবার মাথায় ঢুকবে না। আমি পিছনে দাঁড়িয়ে আছি, কেউ না পারলে তো আমি আছি।
এই যে ভগবান, ভগবান, এটা মশ করা হচ্ছে নাকি? পিছনে দাঁড়িয়ে খেলা দেখা আমি বার করছি। উনি আবার দলের সর্দার হয়েছেন। কি হলো ভগবান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছো নাকি? লজ্জা করে না? যাচ্ছি মহারাজ, এবার ওরা আসল খেলা দেখবে। এমন নাকানি চোপানি খাওয়াবো না যে দেখবেন। এই কবাডি 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 এই কবাডি 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 ছেড়ে দিন, ছেড়ে উড়ি উড়ি ছেড়ে দিন। একেবারে অপদার্থ, এই শুধু বড় বড় কথা। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। তাহলে পরাজয় স্বীকার করে নিলে তো কৃষ্ণচন্দ্র? না না, এখনো নয়। আমার দলে আরেকজন খেলোয়াড় আছে, তাকে তো নামাইনি। গোপাল, গোপাল, এবার যে তোমায় নামতে হবে, নইলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। যথা আজ্ঞা মহারাজ, এই আমি নামছি। এটা মাথায় কি মাখলি? উফ, বাবা, উফ, এত দুর্গন্ধ। রাজবৈদ্য চুল ওঠার ওষুধ দিয়েছেন, সেটা মাথায় মেখে নিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন মাঠে গিয়ে আমার সম্মান রক্ষা করো। উফ, বাবা, যাও যাও। এই কাবাডি 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 কাবাডি। কি দুর্গন্ধ রে বাবা, হ্যাঁ? আমার তো বমি আসছে। এই এই আমি বমি আটকাতে পারছি না। না না, আমি আর পারছি না। মহারাজ, কেউ তো খেলতেই আসছে না, আমি এখন কি করব? নবাব, খেলায় তো আপনার দলে কেউ আর নেই যে গোপালের কাছে যাবে। তাহলে কোন পক্ষ জিতলো? হায় 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 হায়, আর কি বলবো কৃষ্ণচন্দ্র, তোমার দলই জিতে গেল। একা গোপাল আমাদের হারিয়ে দিল। কি লজ্জা, কি লজ্জা। ও, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। ভাগ্যিস ভাগ্যিস তোমায় এনেছিলাম, কিন্তু তোমার এই মাথার তেলের গন্ধ যে আর সহ্য করতে পারছি না। এই তেল মাখা কিন্তু তোমায় বন্ধ করতে হবে। কিন্তু আমার চুল মহারাজ। দরকার নেই চুলের, আমাদের কাছে তুমি সেই আগের মতোই গোপাল হয়েই থাকবে। শুনলি তো কিভাবে আমাকে অপমান করেছে গোপাল, আর তার উপরে আমি হেরে যাওয়ার পরে গোপাল বেটা একা গিয়ে 100 হয়ে জিতে এলো। কিছু একটা ব্যবস্থা তোরা কর, কর তোরা কর। গোপালকে পেঁচে দেওয়ার জন্য ভালো একটা মতলব মাথা খাটিয়ে বার করতে হবে। হ্যাঁ, দেব নাকি ব্যাটার ঠ্যাং ভেঙে? না না, ওতে আর কিছু হবে না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? দিয়েছি ভগবানের মুখে ঝামা ঘষে। বেটা যখন হাল ছেড়ে দিল, তখন ঝোপ বুঝে কোপ মেরে আমি দাও মেরে দিলাম, আমাদের দল জিতে গেল। ওদিকে নবাবের মুখ চুন, আর এদিকে ভগবানের মুখ ভার। হ্যাঁ, একেবারে উদ্ধার করেছো, উদ্ধার করেছো। ও দিদা, তোমার কাছে উকুন তাড়াবার তেল আছে গো? আমার না মাথাটা দুপুর থেকে খুব কুটকুট করছে। এই পুঁটি, তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ দাদু, ভালো হবে না কিন্তু। আমার মাথায় আগে উকুন ছিল না। আজকে দুপুরে পাশের গ্রামে গেছিলাম, তারপর থেকেই দেখছি মাথাটা কেমন কুটকুট করছে। শোন, আমার বেশ কয়েকটা উকুন চাই। তুই তেল না মেখে বরং ছোট ছোট দাঁতের চিরুনি দিয়ে উকুন বেছে রাখ, পারবি তো? তারপর ওগুলো ভগবানের মাথায় ছেড়ে আসবো। চুল নিয়ে বড্ড অহংকার। ও, এই ব্যাপার? তা আগে বলবে তো। আমার মাথায় যা উকুন আছে, ওরে বাবা, কি চুল কাটছে মাথাটা। এগুলো ভগবানের চুলে গেলে না, ভগবান মর্ত থেকে পালাবে। তাহলে তুই জড়ো করে রাখ। ঠিক আছে, আমি ধরে ধরে ঠোঙায় ভরে তোমাকে দেব। খুব সাবধান কিন্তু। চুপ, কথা বলিস না, দেখ কি করছি। কি কি হলো ভগবান?
তোমার এত বাহারি চুল তুমি কেটে ফেললে? আর বলবেন না মহারাজ, সকাল থেকে সে মাথায় চুলকুনি, মাথায় উকুন হয়েছে। গিন্নির চাপে তাই চুল একেবারে কামিয়েই ফেললাম। ও নতুন মন্ত্রী মশাই, আপনার তো চুল নিয়ে অনেক গর্ব ছিল, তা গর্বের ধন বিসর্জন দিলেন? না দিয়ে আর উপায় কি? নইলে তো আমার মাথা থেকে আমার গিন্নির মাথায় ছড়াতো, আর গিন্নি আমাকে পিটিয়ে পাট করে দিত। ইস, আমার মাথায় উকুনের ব্যাপারটা যদি আগে টের পেতাম, তাহলে আর ওরা আমার কেশ স্পর্শ করতে পারতো না। উকুন দিয়েই কুপকাত করতাম। হ্যাঁ, টের পাবেন কি করে? উকুন তো কাল রাতেই আপনার মাথায় এসেছে, আর যে আপনার মাথায় ছেড়েছে তার নাম গোপাল ভাঁড়। কি গোপাল তুমি? আমি আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। দাও দাও বলছি, দাও। এই গোপাল, গোপাল যাবে না, দাও। এখন থেকে গোপালও টেকো আর ভগবানও টেকো, আর সবাই মজা দেখো। হ্যাঁ, এ কি হঠাৎ মুলি বাঁশের দণ্ডা তৈরি করছো কেন? বলি ঘরে ডাকাত আসবে নাকি? না, আত্মরক্ষার উপায় বার করছি। যা দিনকাল পড়েছে, ডাকাত আসতে আর কতক্ষণ। কি ভাবো আমায়? এক সময় লাঠি খেলতাম। এই রে, কথাটা জানলে ভগবান হয়তো বলে বসতো উনি ছোটবেলায় তরোয়াল খেলতেন। তবে যাই বলো না কেন, তোমাদের এই ভগবান কিন্তু একটা ঢ্যাঁড়স। কোনো মন্ত্রী অসুস্থ, সেনাপতি বিছানায়, এই অবস্থায় কোনো রাজ্য চলে? দাদু দাদু, আমাদের পুরানো মন্ত্রী কথা বলতে শুরু করেছে, সবাই দেখতে গেছে। তা তুমি যাবে না? যাবো তো বটেই, কিন্তু ভগবানের দয়া থেকে এবার আমরা বঞ্চিত হব। চল গুলটে, পুরনো মন্ত্রীকে একবার দেখে আসি। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে মন্ত্রী? তুমি ফিরে আসবে, তার চাইতে ভালো খবর আর কি হতে পারে? সবই ভগবানের দয়া মহারাজ। ওই নামটা আর উচ্চারণ করুন। আমি আর কি বলবো? তোমার সুস্থ হওয়া উপলক্ষে আমি কাল একটা ভোজ সভার আয়োজন করছি, আর সেটা হবে তোমার বাড়িতে। রাজসভার সবাইকে কিন্তু উপস্থিত থাকতে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, মন্ত্রীর ফিরে আসাটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। কাল জমিয়ে খাবো। তোমার খাওয়া মানে তো একটা ভোজ সভার সব খাওয়া খেয়ে ফেলা, তবে সেটা করতে যেও না। মহারাজ, খাওয়া নিয়ে দয়া করে আমায় খোঁটা দেবেন না। এই গুণটা আমি অনেক চেষ্টা করে অর্জন করেছি। আমার তো ওই গুণের মধ্যে দুই, খাই আর শুই। এবার আমাদের কি হবে? না খেতে পেয়ে মরবো তো। আরে বাবা, চিন্তা করিস না। আরে বাবা, আমি তো আছি নাকি রে? আপনি তো এখনো কয়েকদিন আছেন, তাই তো? থাকবো না মানে কে তাড়াবে আমাকে? কিন্তু গোপাল তো আপনাকে ছেড়ে দেবে না। হয়তো কালই মহারাজকে বলে আপনাকে তাড়িয়ে দেবে। তখন যা যা, গোপালের কত এলেম তা জানা আছে আমার। গোপাল যদি মহারাজকে ফুসলায়, তবে গোপালকে আমি দেখে নেব। হ্যাঁ, এই শোনো, তোমার এই বড় বড় বাকি না আমি বিয়ের পর থেকেই শুনে আসছি। এতদিন মন্ত্রিত্ব করেও আমায় একটা সীতাহার দিতে পারলে না। আগেই বলেছিলাম গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এবার বেকার স্বামী নিয়ে আমি বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে? তার আর কি, এবার আমার বাপের ওপর বসে খাবে, লজ্জাও করে না। লজ্জা আমি পাবো কেন? তোমার বাবা যেভাবে আমার পেছনে পড়ে রইলো, তা দেখে আমার কষ্ট হলো। সত্যি তো, আমি বিয়ে না করলে মেয়েটার তো আর বিয়েই হবে না। এই এই, মিথ্যে কথা বলো না, জিভে পোকা পড়বে। আমার বাবাকে কে কে বলেছিল বাড়িতে সোনা মোহরের ছড়াছড়ি, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। সেরকমই ছিল। বিয়ের পর সব বুদ্ধি ঘেঁটে গেছে। তবে মন্ত্রী থাকি বা না থাকি, তোমায় সোনার বাজু আমি গড়িয়ে দেবই। কোথা থেকে শুনি? তুমি কি জাদু জানো নাকি? রাজবাড়ি লুট করবো। সেনাপতি এখন নেই, এটাই সুযোগ। এতেও তোমার শিক্ষা হয়নি। এবার কি শুলে চড়ার শখ হয়েছে? শুলের ভয় আমায় দেখিও না। ছোটবেলায় কত শুলে চড়েছি জানো? তোমাদের নাগরদোলার চাইতে অনেক আরামের। আরে ছাড়ুন এসব বাজে কথা।
এদিককার খবরটা শুনেছেন? পুরনো মন্ত্রী সুস্থ হওয়ার উপলক্ষে তার বাড়িতে আজ মহারাজ ভোজ সভার আয়োজন করেছেন। ইলাহি ব্যাপার, রাজবাড়ির সবাই যাচ্ছে, এমনকি পাইক বরকন্দাজ। বাড়ি একেবারে ফাঁকা। বলিস কি রে, তবে শেষ কামড়টা দিয়ে আসি বল। পুরো বাড়ি একেবারে ফাঁকা করে দেব, তারপরে জঙ্গলে পগার পার, কি বলিস? হ্যাঁ গো, রানীর ঘর থেকে আমার জন্য হীরের গোটা 10 মালা নিয়ে এসো তো। গোপাল, চোখের সামনে দেখলাম 27টা ইলিশ ভাপা খেয়ে নিলে, এরপর আছে তো আবার মাংস আর মিষ্টি। একটু বেশি খেয়ে ফেলেছি। ভেবেছিলাম 3টে গোটা পাঁঠা খাবো, তার হবে না, তবে 2টো খাবই। আর মিষ্টি, আপনি বরঞ্চ খবর নিন কত হাড়ি দই আর রসগোল্লা এখনো বেঁচে আছে। সে তো বটেই, সে তো বটেই। খাওয়া যে একটা শিল্প তা তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা, ভগবানকে তো দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানকে কি দেখা যায়? তিনি কোথাও একটা আছেন। না না, ভগবানকে তো আমি এখনো তাড়াইনি, মানে তাড়াবো কিনা সেটাই এখনো ঠিক করে উঠতে পারছি না। তাড়াবেন কেন? এমন বুদ্ধিমান লোককে কি কেউ তাড়ায়? তাহলে কোথায় রাখবো ওকে? কেন, আপনার পাশে, কিন্তু পা, হাত আর মুখটা বেঁধে রাখতে। বাবা বাবা বাবা, চমৎকার হবে। কিন্তু ভগবান এলো না কেন বলো তো? দেখুন ওর শাগরেদদের নিয়ে কোনো চক্রান্ত করছে কিনা। সেটাই তো চিন্তার। তবে ওকে চোখে চোখে রাখা কিন্তু খুব দরকার। এই সর্বনাশ, আমার তো পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে? তখন থেকে বলছি এত কেউ না, কেউ না। এবার কি হবে? রাজবাড়িতেই যেতে হবে, আমার বাড়ি অনেকটাই দূর। তাড়াতাড়ি মহারাজ, নইলে আমার একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। এই তাড়াতাড়ি ওপরে ওঠ বটা, একেবারে মোহর যেখানে রাখা আছে সেইখানে, কোনো পাহারা নেই। হ্যাঁ হ্যাঁ, উঠছি, কিন্তু কোষাগারটা কোন দিকে? একেবারে দোতলায় উঠে বাঁ দিকের ঘরটা। সাবধান, রানীমা কিন্তু ওই পাশের ঘরেই থাকেন। জানি, রানীর নাক ডাকার শব্দ পাচ্ছি। শোন, আমার বউয়ের জন্য 10 হীরের মালা নিয়ে আসিস, বুঝলি? নইলে আমার একেবারে চুল ছিঁড়বে। সর্বনাশ হয়ে গেছে রে বটা, মহারাজ আর গোপাল এইদিকেই আসছেন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। আমরা ঠিক পালিয়ে যাব, আপনি আগে পালান। কি করে পালাবো রে? চারিদিকে তো দেওয়াল। দেওয়াল টপকেই পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। আরে দেওয়ালে চড়বো কি করে? যেভাবেই হোক পারতে হবে, নইলে শুলে চড়তে হবে। হ্যাঁ, বাবারে বউরে বাবা, আরে কে আছো? আমার তোলো। ওরে বাবারে, মাজাটা গেল রে, মাজাটা গেল। পা দুটো বোধহয় ভেঙেছে। আরে ভগবান, আরে তুমি পড়ে গেলে কিভাবে? দেখি দেখি, হাত পা ভাঙলো কি না। স্মৃতির টানে পাঁচিলে উঠেছিলাম রাজবাড়িটা শেষবারের মতো দেখবো বলে, তার হলো না। বিধাতা আমার কোমর ভেঙে এখানেই থাকতে বললো। ওরে বাবারে বাবারে বাবা।
এই কে আছিস? আরে ভগবানকে কাঁধে করে ঘরে নিয়ে যা। বিষয়টা খুবই বিস্ময়কর তাই না মহারাজ? তোমার তো সব ব্যাপারই সন্দেহ। একটা লোকের কোমর ভেঙে গেছে আর তুমি তাকে সন্দেহ করছো? মহারাজ, গোপাল বিপদের গন্ধ অনেক দূর থেকে পায়। জোর বাঁচা বেঁচে গেছি রে ঘটা। মহারাজার হাতে ধরা পড়ে গেলে কি হতো বলতো? কি আবার হতো? শুলে চড়তে হতো। কিন্তু ভগবানের কি হলো বলতো? এখন ভগবানের কথা বাদ দে তো, আমাদের কথা ভাবি চল। হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে নাকি ডাকাতের দল থাকে। তারা নাকি ওই ঠিক মানুষ নয়, রাক্ষস। রাক্ষস! ঘটা, এবার কি করি রে? রাক্ষস প্রভু, আমাদের প্রাণে মারবেন না। আগে বল, তোরা কে? এই জঙ্গলে কি করতে এসেছিস? পালিয়ে প্রভু। কেন, তুই কি চোর না ডাকাত? আগে ডাকাত হওয়ার সাধ্য নেই, তাই ওই চুরি চামারি করে খাই। শোন, আমরা মাদারিকা, নাম শুনেছিস? আমরা ভোজবাজি দেখিয়ে গ্রামে গ্রামে ডাকাতি করি। আমাদের কোনো অস্ত্র লাগে না। আমাদের ভেলকি দেখে সবাই ঘর বাড়ি ছেড়ে পালায়। আমাদের দেখে কেউ পালায় না প্রভু, উল্টে লোক দেখে আমরা পালাই। খুবই দুঃখের কথা। আপনার শ্রীচরণে আমাদের একটু স্থান দিন প্রভু। দেখ, আমাদের পথ বড় কঠিন পথ, কিন্তু একটা কাজ তোদের দিয়ে হবে। নগরের সব খবর তো তোদের কাছে আসে, আমাদের সেই খবর দিতে পারবি তো? তোরা শুধু আমাকে ঠিকঠাক খবর দিবি, বুঝলি? আগে প্রভু, তবে একটা খবর এক্ষুনি দিতে পারি। নগরের সবচাইতে বড় বণিক সোমদত্ত এখন বাড়িতে নেই। সপ্তডিঙা ভাসাবে বলে কোনো একটা দ্বীপে আছে। বাড়িতে কোনো পাহারা নেই। আজ রাতেই একটা চেষ্টা করা যেতে পারে। মহারাজ, আজ কতদিন পর রাজসভায় আসতে পেরে কি যে আনন্দ হচ্ছে তা কি করে বোঝাবো। এত সুসংবাদের মধ্যেও একটা দুঃসংবাদ আছে। কাল সোমদত্তের বাড়িতে একটা অদ্ভুত ডাকাতি হয়েছে মহারাজ। সোমদত্তের বাড়িতে ডাকাতি হয়েছে? অদ্ভুত ডাকাতি। যারা ডাকাতি করতে এসেছিল তারা নাকি একতলা বাড়ির মতো লম্বা, তাদের মুখ দিয়ে নাকি আগুন বার হচ্ছিল। যারা দেখেছে তারা বলছে ওরা নাকি রাক্ষস, জঙ্গলে থাকে, ওরা নাকি মানুষ চিবিয়ে খায়। আমিও ওদের কথা শুনেছি। ওদের আটকানো খুব শক্ত। এখন কি যে করি? তবে একটা যজ্ঞ করলে মনে হয় রাক্ষসরা আর ভয়ে আসবে না। ঠিক কথা বলেছে আমাদের মন্ত্রী মশাই। বড় করে একটা যজ্ঞ করতে হবে। মন্ত্র শক্তিকে ওরা খুব ভয় পায়। মন্ত্রটা আমি জানি, ওং রিং রাক্ষসায় নমঃ। এটা 3 বার বললেই রাক্ষস ইঁদুর হয়ে পালাবে। মহারাজ, রাক্ষসরা সোনা দানা হিরে মণি মাণিক্য নিয়ে কি করবে? নিশ্চয়ই বাজারে আলু পটল কিনতে যাবে না। আর ওরা যদি মানুষকেই চিবিয়ে খায় তবে মোহর দিয়ে কি হবে ওদের? আর পণ্ডিত, কোন পুঁথিতেই মন্ত্র পেয়েছো তুমি বলো তো? কেন, রাক্ষস পুরাণ। গোপাল, তোমার এত জেনে কি কাজ বলো তো? গোপাল, এই ব্যাপারটা আমাদের সামলাতে দাও না। কতদিন সমস্যার সমাধান করতে পারিনি। দেখুন রাক্ষস ধরতে পারেন কিনা, তবে দেখবেন আপনাকেই না ওরা চিবিয়ে খেয়ে ফেলে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন যে সোমদত্তের বাড়িতে রাক্ষসরা হানা দিয়েছে? বিজ্ঞান রাক্ষস খক্ষস বলে কারো অস্তিত্ব স্বীকার করে না। ওরা মানুষ, রাক্ষস সেজে এসেছে, আমি নিশ্চিত। কিন্তু ওরা মুখ দিয়ে আগুন বার করছে কি করে? মুখ দিয়ে বোধহয় নয়, ওদের কাছে নিশ্চয়ই আগুন ছিল। হ্যাঁ, মুখ দিয়ে দাহ্য পদার্থ কোহল ওই আগুনের দিকে ছুড়ে দিলে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। লোকে সেটা দেখে ভাবে যে মুখ দিয়ে আগুন বার হচ্ছে। কিন্তু তারা এত লম্বা হলো কি করে? দেখো গোপাল, লম্বা হওয়াটা কোনো ব্যাপার নয়। নকল পা লাগিয়ে মানুষ তাল গাছের মতো লম্বা হতে পারে। আমি আপনার কথা বুঝেছি। আচ্ছা, আপনার বিজ্ঞান চর্চায় তো কোহল লাগে,
রাজবৈদ্য যাকে সুরাসার বলে, সেই কোহল আপনি যতটা পারেন জোগাড় করে রাখুন, খুব শিগগিরই কাজে লাগবে। রাক্ষসদের যা উৎপাত শুরু হয়েছে তাতে তো খুব শীঘ্রই তারা রাজবাড়িতেও হানা দেবে, আমাদের সবাইকে যে একেবারে চিবিয়ে খাবে। এই কারণেই তো যজ্ঞের কথা বলছিলাম মহারাজ, আপনি আমায় 1,000 স্বর্ণ মোহর দিন যাতে যজ্ঞের কাজ নির্বিঘ্নে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমায় অনুমতি দিলাম। আচ্ছা পণ্ডিত, একটা যজ্ঞ করতে 1,000 সোনার মোহর লাগবে কেন? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি মন্ত্র বলে এই স্বর্ণ মোহর রাক্ষসদের কাছে পাঠিয়ে দেবো, আর মোহর থাকবে এমন বশীকরণ মন্ত্র যে রাক্ষসরা তার কাছে ঘেঁষতেই সাহস পাবে না। ঠিক আছে, বুঝলাম মহারাজ। তবে এই যজ্ঞ হবে জঙ্গলের মধ্যে, যেখানে রাক্ষসরা বাস করে, তাহলে তাদের বশ করা আরো সহজ হবে। কিন্তু যদি আমাদের খেয়ে ফেলে? এই তো বললে তুমি নাকি রাক্ষসদের এমন বশ করবে যে তারা আর কাছে ঘেঁষতেই সাহস পাবে না। তা এখন ভয় পাচ্ছ কেন? না না না, ভয় পাবো কেন? আমাকে শুধু আর কয়েকটা মন্ত্র প্রয়োগ করতে হবে। আগে তো সোনার মোহর হাতিয়ে নি, তারপর রাক্ষস খেলে খাবে। ভালোই তো দাম আনলে, 1,000 স্বর্ণ মুদ্রা একাই ট্যাঙ্কে ভরবে, আমার ভাগ দেবে না? তা কখনো হয়? কিন্তু গোপাল যে সব ভেস্তে দিল, জঙ্গলে কেন যজ্ঞ হবে বলো তো? আরে রাক্ষস টাক্ষস কিছুই নয়, এরা ডাকাত। ভগবানের সাগরেদ বটা ঘটা ভগবানকে না পেয়ে আমার কাছে এসেছিল, সব বলেছে। ওদের বলে মাদারিকা, ভোজবাজিতে ওরা ওস্তাদ। নবাবের সেনারা ঘোড়ায় করে ওদের ধরতে পারে না, লম্বা পায়ের এত জোর। ওরা ওই মোহর চেয়েছে, নইলে তো কি রাজবাড়ি লুট করবে। তাই একটা রফা করেছি, 1,000 মোহর ওদের দিয়ে দেবো, তারপর তা থেকে ভাগ নেবো, আপনাকেও দেবো। বাহ বাহ, চমৎকার ব্যবস্থা করেছে। যাই করো বাপু, আমার ভাগটা কিন্তু চাই। শোনো পুটির বাবা, ওই যে মুলি বাঁশের ডান্ডাগুলি দেখছো, সেগুলি নিয়ে তোমরা যজ্ঞস্থানের থেকে একটু দূরে লুকিয়ে থাকবে। ডাকাতদের দল আমাদের ঘিরে ফেললেই ওদের পা লক্ষ্য করে ডান্ডাগুলি ছুড়বে জোরে। ওরা উল্টে পড়লেই পটাপট ওদের মাটিতে চেপে ধরতে হবে। আমাকে কি করতে হবে গোপাল? ধুতির খোঁটায় কোহলের শিশি লুকিয়ে রাখতে হবে। ডাকাতরা আসলেই মুখে কোহল নিয়ে আগুনের চেলা কাঠে কোহল ছুঁড়ে দিতে হবে। পারবে তো? আরে পারবো না মানে? রাক্ষস বা ডাকাত যেই হোক না কেন, আগুনকে ভয় পায় না এমন কেউ নেই। হ্যাঁ, তাহলে যজ্ঞের কাজ শুরু করো পণ্ডিত। কাদের জন্য অপেক্ষা করছো? নজর রাখ গুলটে, লম্বা ডাকাতদের দেখতে পেলেই ডান্ডা ছুঁড়ে মারবি, টিপ করবি একেবারে পায়, দেখবি কি মজা হয়। ওরা এবার যজ্ঞ শুরু করবে। তোরা মুখ দিয়ে আগুন ছুঁড়তে ছুঁড়তে হারে রে রে করে তেড়ে যাবি। বটা আর ঘটা এই হট্টগোলের মধ্যে পণ্ডিতের কাছ থেকে সোনার মোহর নিয়ে আসবে, বুঝেছিস? ওং রিং রাক্ষসায় নমঃ, ওং রিং রাক্ষসায় নমঃ। এসে গেছে, এই বেলায় সোনার মোহরগুলি সরিয়ে ফেলি, বটা ঘটা এক্ষুনি এসে পড়বে। বিজ্ঞানী, তাড়াতাড়ি মুখে কোহল নাও, সামনের জ্বলন্ত চেলা কাঠে মুখ থেকে কোহল ছুঁড়ে মারো। আমিও তাই করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করছি।
কি রে, আমাদের দিকে আগুন ছুটছে কে রে? জোরে মার গুলটে, একেবারে পায়ে টিপ করে। ওরা ভয় পেয়েছে বিজ্ঞানী, টান্ডা খেয়ে মাটিতেও পড়ে গেছে। এখন ওদের ধরতে হবে। পণ্ডিতকে পাচ্ছি না। 1,000 সোনার মোহর নিয়ে পালালো নাকি? বটা আর ঘটার সঙ্গে পণ্ডিতকে দেখছি ওই গাছের তলায় লুকিয়ে আছে। ওই পালের গোদাটাকে ধরে আনো। বেটা 1,000 সোনার মোহর কোথায় রেখেছে তা তো দেখতে হবে। আরে বটা ঘটা যে, এতদিন তো ভগবানের হয়ে চুরি চামারি করতি, এখন পণ্ডিতের হয়ে কাজ করছিস? হ্যাঁ, মোটেই না। শুধু কি আমার হয়ে ওরা কাজ করে নাকি? পুরনো মন্ত্রীও এর সঙ্গে জড়িত। ঠিক আছে, সবাইকে বেঁধে মহারাজের সামনে নিয়ে যাওয়া হোক। এই হলো ব্যাপার মহারাজ। এরা রাক্ষস খক্ষস নয়, ডাকাত। এদের দলের নাম মাদারিকা। ভোজবাজি দেখিয়ে ওরা ডাকাতি করে। ডাকাতদের যে কি শাস্তি দেব তা জানি, কিন্তু গোপাল, ঘরের শত্রু পণ্ডিতকে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় ওদের উপযুক্ত শাস্তি হবে লম্বা বাঁশের ডগায় বেঁধে রাজবাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা। মহারাজ, আমাকে একা শাস্তি দিলে অন্যায় করা হবে। আমাদের পুরনো মন্ত্রী আমার কাছ থেকে সোনার ভাগ চেয়েছিল। ফিরে আসতে না আসতেই অপরাধ করা শুরু করেছ। তুমি তো ভগবানের চাইতেও বড় শয়তান। এত বাঁশ তুমি কাকে দেবে? এইমাত্র দিয়ে আসলাম। মহারাজ যা পুরস্কার দিয়েছে তা দিয়ে বাঁশি কিনে আনলাম। জানি না কখন কি কাজে লাগবে। ও, এই যে হেয়ালি করে কথা বলো, বুঝি না বাবা। বুঝলে, রথযাত্রার তো আর বেশি দেরি নেই, আর আমাদের প্রস্তুতি তো মোটামুটি শেষ। আমি আমার দুধকে পাঠিয়েছি মন্দিরের মহান্তর কাছে। সকালে বিগ্রহ মন্দির থেকে নিয়ে আসতে হবে। কোন সময়টা প্রশস্ত এটাই ও জানতে গেছে। গোপাল, এই রথযাত্রায় তোমাকে কিছু বিশেষ দায়িত্ব দেব। ধন্যবাদ মহারাজ, আমি সর্বদা দায়িত্ব নিতে প্রস্তুত মহারাজ। মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না। দায়িত্ব মানে কুপিয়ার আধুনিকে ভালোই কাটিয়ে দিল। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের আপ্যায়নের বিষয়টা দেখবে। তোমার সাথে এই কাজে সভাকবিও থাকবে। তা সভাকবি, এই উপলক্ষে একটা চমৎকার কবিতা রচনা করো দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। 3 ভাই বোন আসছে রথে, মাসির বাড়ি যাবে। 7 দিন থাকার পরে উল্টো রথ হবে। উল্টো রথে ফিরতি পথে নিজের বাড়ি ফেরা। রথে বসে প্রভুর শরীর আলোয় আলোয় ঘেরা। মহারাজ প্রণাম জানান প্রভু জগন্নাথের পায়। রথের চাকা গড়িয়ে যাবে ডাইনে থেকে বাঁয়। সবাই বলো উচ্চ স্বরে, জয় জগন্নাথ জয়। কেটে যাবে সব অবসাদ, দূর হবে যে ভয়। সাধু সাধু। মহারাজ, একটা খবর আছে। হ্যাঁ বল প্রভু, যা খবর আনতে গিয়েছে সেটা এনেছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, মন্দিরে যে 2টো বিগ্রহ ছিল, একটা আমাদের আর আরেকটা ওই খাম্বাজ রাজের। হ্যাঁ, এইরকম ভাবেই তো প্রতি বছর আমরা 2 রাজ্য রথযাত্রা পালন করে এসেছি। তা এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? মহারাজ, মন্দিরে পুরোহিত বললেন যে এবার একটা বিগ্রহই ওই রথের জন্য যাবে। একটা কিছু গোলমাল ঘটতে চলেছে। জয় জগন্নাথ, কিছু একটা এলোমেলো করে দাও, লুটে পুটে খাই, বড় দুর্দিনে আছি। সে কি মহারাজ, একটা বিগ্রহ হলে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। ওদিকে খাম্বাজ রাজা ছেড়ে দেবেন না, কি হবে? এই তো খুব চিন্তার বিষয়। কি প্রহরী, রোহিত মশাই আর কিছু বলেননি?
আর পুরোহিত মশাই বলেছেন যে যে রাজ্য আগে মন্দিরে আসবে সেই রাজ্যকে বিগ্রহ দেওয়া হবে। সে কি এ কেমন তর সমস্যা? কিছু বলার নেই, রথ আমরাই বের করব, বিগ্রহ আমাদের কাছেই আসবে। আমরা রাত থাকতে আমাদের চতুর্দোলা পাঠিয়ে দেব। কৃষ্ণচন্দ্রের সভায় কিন্তু গোপাল আছে, ওটা ভুলে যেও না। ওই সভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও আছে মহারাজ। কিছু উপরি দিলে দেখবে কিরকম কুটবুদ্ধি দেবে। ওর হাত ধরে আমরা আমাদের রথযাত্রা শুরু করতে পারব। তাহলে কৃষ্ণনগরে খবর পাঠাও। আমাদের কিছু করতে হবে না, দেখবে ওই মন্ত্রী কিরকম নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে। বলছো? বলছি মহারাজ। এলোমেলো করে দেবার সুযোগ প্রভু দিয়ে দিয়েছে, এইবার লুটে পুটে খাওয়ার সময় এসে গেছে। মন্ত্রী মশাই কিছু ফন্দি নিশ্চয়ই ভাবছেন, ভাবতে ভাবতে হাসছেন। ভালো। গোপাল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো? মন্ত্রী মশাই ভাবতে শুরু করে দিয়েছেন দেখে বেশ লাগছে কিন্তু। আমি মন্ত্রী, ভাবার জন্য মহারাজ আমাকে বেতন দেন, আমাকে ভাবতেই হবে। তাহলে ভাবো ভাবো, কি করে এই সমস্যা থেকে উদ্ধার পাবো আমি। মহারাজ, আমি ভেবে নিয়েছি, আমি একবার ধনবাদ রাজার কাছে যাব। পাল, তুমিও ভাবো, জগন্নাথ দেবের রথ কৃষ্ণনগর থেকে বের হবে। মহারাজ, যথাসময়ে প্রভুই ঠিক রাস্তা দেখিয়ে দেবে। কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কিছু বলছিলে গোপাল? বাবা, মন্ত্রী মশাই তো একেবারে ভাবনার গভীরে চলে গেছেন। রাগলে চলবে না, গোপাল আমাকে রাগাবার চেষ্টা করছে। ভাবতে তো হবেই, আমার কাজ ভাবা আর তোমার কাজ আরামও করা। আমার বলে মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা, আরে এরা করছে ঝগড়া। মন্ত্রী, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো দেখছি। আর গোপাল, তুমি নিজের মতো ভাবো না, রথ আমার রাজ্য থেকেই বের হবে। কিছু নিশ্চয়ই ভাবছেন মন্ত্রী মশাই। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। সেটা অবশ্য ঠিক, প্রভু যা ইচ্ছে। আমার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো গোপাল। সবাই চলে গেলে আমাকে বড়টা ঘটার বাড়ি যেতে হবে। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন? ঘরে যাবেন না? আচ্ছা, তোমার কি আমার পেছনে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমরা জানো না আমার ওপর কত বড় কাজের ভার? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কাজের ভারী একেবারে নুয়ে গেছেন। কি যে হচ্ছে ছাই, খামোখা লড়ছো কেন? মন্ত্রীমশাই, আপনার সাথে তো গোপাল কোনো খারাপ ব্যবহার করেনি। গোপালের এই আগ বাড়িয়ে কথা বলা একদম ভালো নয়। ঠিক কথা, গোপালের এই স্বভাবের জন্য গোপালকে ধমকানো উচিত। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি আপনার রাস্তায় যান, আমিও আমার রাস্তায় যাচ্ছি। গোপাল গেল রেগে, ছোট্ট ভীষণ বেগে। আমিও চলি, এই মন্ত্রীমশাই চললাম। বাঁচলাম, এবার পণ্ডিত আর সেনাপতিটা গেলে হয়। কিছু ভাবলেন মন্ত্রীমশাই? একদম ফাঁকা না হলে আমি ভাবতে পারি না। তোমরা সবাই চলে গেলে তারপর আমার ভাবনা শুরু হয়। যাবে? এইখানে চুপ করে দাঁড়াই, মন্ত্রী মশাই এখান দিয়েই যাবে, তারপর পিছু নেব। এইবার বটা ঘটাকে খবরটা দিয়ে দিতে হবে। কিছু একটা তো করবেই, দেখি কোথায় যায়। যাওয়ার জায়গা বলতে তো সবেধন নীলমণি বটা ঘটা, কিন্তু মন্ত্রী মশাইয়ের মাথায় কি ঘুরছে সেটা আমাকে জানতে হবে। এই তো যা ভেবেছি। ভেবে নিয়েছি, এবার এই ভাবনাগুলো যথা জায়গায় পৌঁছে দিলেই আমার কাজ শেষ। ওই তো বটা ঘটা বাড়ি এসে গেছে। না, এই গাছের আড়ালে লুকিয়ে যাই। মন্ত্রী মশাই ঘরে ঢুকে গেলেই বাড়ির কাছে গিয়ে কান পাতা। বটা ঘটা, বাড়িতে আছি নাকি? কি ব্যাপার মন্ত্রী মশাই? কথা আছে, ভেতরে চল। ঘরটা কোথায়? ভেতরে আছে। ওই তো ওরা ঘরে ঢুকে গেল, এবার চট করে জানলার কাছে যাই।
শোন বটা ঘটা, তোদের একটা কথা বলতে এসেছি। শোনার আগে আগাম টাকা দিতে হবে। আচ্ছা, এই নে দুটো মোহর। শোন, কাল তোদের সম্রাজ রাজার কাছে যেতে হবে। আচ্ছা, শোন, রথের আগের দিন রাতে মন্দির যাবার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিবি, আর দিয়ে তোদের মধ্যে একজন আমার কাছে থাকবি আর একজন মন্দিরের কাছে থাকবি। যেই দেখবি সম্রাজ রাজের চতুর্দোলা, সঙ্গে সঙ্গে বাকি মোহর চেয়ে নে। ঠিক আছে, তাহলে আমি মন্দিরে পাহারায় থাকবো আর ঘটা থাকবে আপনার কাছে। কাজটা যেন ভালোভাবে উতরে যায়। ঠিক আছে। আচ্ছা। বলো কি সংবাদ? কৃষ্ণনগর থেকে মন্ত্রী মশাইয়ের দুজন চর এসেছে। কি মহারাজ, বলেছিলাম না? যাও, প্রহরী নিয়ে এসো। তুমি ঠিকই বলেছো। মহারাজ, ভালোভাবে বাজিয়ে নিয়ে কথা দেবেন। কৃষ্ণনগরের মন্ত্রী কিন্তু ভীষণ ধূর্ত। প্রণাম মহারাজ। আমরা কৃষ্ণনগরের মহামন্ত্রীর দূত। বলো কি খবর দিতে চাও? মহারাজ, মন্ত্রীমশাই বলে পাঠিয়েছেন যে সেদিন কৃষ্ণনগরের চতুর্দোলা দেরি করে যাবে। কিভাবে? কৃষ্ণনগর থেকে মন্দিরে যাবার পথে আমরা ওই কাঁটা ফেলে রাখবো, যার ফলে আমাদের রাজ্যের চতুর্দোলা বাহকদের পায়ে সেই কাঁটা ফুটে যাবে আর ওরা পায়ের কাঁটা বার করতে বসে যাবে। পায়ে হাত লেগে যাওয়ার জন্য ওদের আবার শুদ্ধ হতে হবে। বুঝেছি। সেই সুযোগে আমরা আমাদের চতুর্দোলা নিয়ে মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যাব। বাহ বাহ, খুব ভালো ভাবনা। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমাদের হাতে এই কাজের জন্য ওই আগাম ওই অগ্রিম কিছু দিতে বলেছেন। আগাম পেলেই আমরা কাজ শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। প্রহরী, প্রহরী, ওদের একটু বিশ্রামাগারে নিয়ে যাও তো। রথযাত্রার সব আয়োজন প্রস্তুত, কিন্তু একটা দুশ্চিন্তা খচখচ করছে। আমরা বিগ্রহ নিয়ে মন্দির থেকে সবার প্রথমে আসতে পারবো তো? দুশ্চিন্তা করবেন না মহারাজ। এবারে কৃষ্ণনগর থেকে রথ আর বের হবেন। ডান হাতটা খুব চুলকাচ্ছে। মন্ত্রী মশাই, আপনি মুখটা কুচকে ডান হাত চুলকোচ্ছেন কেন? গোপাল, তুমি কিন্তু আমার পিছনে গোয়েন্দাগিরি করো না। আমার মাথায় অনেক চিন্তায় ঘুম কমে গেছে। গোপাল, তুমি মন্ত্রীকে বিরক্ত করো না তো, ওকে ভাবতে দাও, ভাবতে দাও। তা মন্ত্রী, তুমি তো কাল থেকে ভাবছো, এবার তোমার ভাবনাটা বলো। ভেবেও কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বিগ্রহ প্রথমে আমরাই আনবো, তারপর খুব ধুমধাম করে আমাদের ঐতিহ্যবাহী রথ বের হবে। সেগুলো বালি গোপাল। 56 ভোগ করতে হবে। প্রভু জগন্নাথকে 56 ভোগ দিয়ে পুজো করতে হয়। আমার ওই দিকে সব আয়োজন সম্পূর্ণ, শুধু এই বিগ্রহের ঝামেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মন্ত্রীর ষড়যন্ত্র আমি ঠিক সময় ভেঙে দেব। এখন কিচ্ছু বলবো না। আমি খুব চিন্তার মধ্যে আছি। আমি, তোমাদের রানীমা, আমরা সবাই খুব চিন্তিত। না, আজ আর আমার সভাতে মন বসছে না, বুঝলে? আজকের মতো সভা এখানেই শেষ। বিজ্ঞানী, তোমার সাথে আমার খুব দরকার আছে। কি ব্যাপার বলো তো গোপাল? বিজ্ঞানী, মন্ত্রীমশাই ষড়যন্ত্র করেছেন পথে কাঁটা বিছিয়ে আমাদের চতুর্দোলা যাতে মন্দিরে না যেতে পারে। কি সর্বনাশ! আমি একটা পরিকল্পনা করেছি, আমাদের রাজ্যের চতুর্দোলা মাটির নিচ দিয়ে যাবে। এইরকম কিছু যন্ত্র করা আছে বিজ্ঞানী? আছে, নিমেষে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করা যায় এমন একটি খোঁড়ার যন্ত্র আমার কাছে আছে। ব্যাস, রথের আগের দিন তোমার কাছ থেকে ওই যন্ত্রটা আমি নিয়ে নেব। এবার চলো তোমার বাড়ি, আমাকে যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখিয়ে দেবে। চলো। খুবই সহজ, একটা বোতাম আছে লাল রঙের, সেই বোতামটা টিপে দিলেই পাখা ঘুরতে থাকবে আর মাটি কাটতে থাকবে। বাহ, খুব ভালো, সবই প্রভুর ইচ্ছা। জয় জগন্নাথ। বটা ঘটা আছিস নাকি? যাবো আর কোথায় মন্ত্রী মশাই, আছি। আমরা কাজটা করে দিয়েছি। কত ঝক্কির কাজ বলুন তো মন্ত্রী মশাই। তোদের ওপর বিশ্বাস আছে বলেই তো কাজগুলো দিই। এই যাক, অগ্রিম দেওয়ার যে কথা ছিল সেটা কি হয়েছে?
হয়েছে, আমরা আমাদের অগ্রিম পাওনাটা কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। মানে মানে ওই আমাদের দিকটা আমরা একটু ওই বেঁধে নিই। কি শিয়ানা হয়েছে রে বাবা, হ্যাঁ? আচ্ছা, এক মাগে শীত যাবে না। নে তোরা খেয়ে নে, আলোচনা আছে। আচ্ছা। বুঝলি, রথের আগের দিন রাতে আমাদের অনেক কাজ। মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতে হবে। আরে বাবা, সুড়ঙ্গ! কি দারুণ ব্যাপার! কি মজা! গোপাল দাদু, সুড়ঙ্গ! হ্যাঁ, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে আমাদের চতুর্দোলা প্রভু জগন্নাথের মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসবে। আর তারপর রথ চলবে। নে নে সব খেয়ে নে। তোকে সবার জন্য পাঁপড় ভাজা নে। নে নে নে। একটা ছড়া শুনবি? শুনবে দিদা? ও গোপাল দাদু, শুনবে? শোনা। রথ চলেছে পথের মধ্যে দিয়ে, মন্ত্রীমশাই দাঁড়িয়ে আছে কানে আঙুল দিয়ে, তার সামনে বটা ঘটা নাক খত্তায় মাঠে, গোপাল দাদু নাগরা পরে রাস্তা দিয়ে হাঁটে। বাহ 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 বাহ, দারুণ বানিয়েছিস তো। দাঁড়া, তোর কথা আমি আমাদের সভাকবিকে বলবো। আমার সোনার চাঁদ নাতি নাতনি। একটা কথা মাথায় রাখবি, প্রভু জগন্নাথের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়বে না, যতই কলকাঠি নাড়াও। কিছু উপায় হলো মহারাজ? আরে আমাদের সব থেকে আগে মন্দিরে পৌঁছতে হবে, এছাড়া আর কিচ্ছু জানি না রানী। জানি না এবার প্রভুর কি ইচ্ছে। মন্ত্রীমশাই কিছু আলোকপাত করতে পারলেন? না, মন্ত্রী শুধু ভেবেই চলেছে। যখনই কিছু বলছি তখনই মন্ত্রী বলছে ভাবছি। ভেবে ভেবে রথের দিন চলে এলো, রথের মেলা বসতে চলেছে। সব পশারীরা তাদের পশরা নিয়ে হাজির হয়েছে, আর এর মধ্যে যদি রথ বের করতে অসমর্থ হই। গোপাল কিছু বলেছে? গোপাল? না, ও আর কি বলবে। মহারাজের জয় হোক। কি ব্যাপার এত রাতে? গোপাল বাইরে দাঁড়িয়ে। কিছু নিশ্চয়ই কথা আছে। তাও কি আসতে বলো। কি ব্যাপার হলো? গোপাল এত রাতে কেন? সব বিপ্লব করেছে। প্রণাম মহারাজ। একটা বিশেষ কথা বলবার জন্য এত রাতে আপনার কাছে এলাম। বলো। এখন কিন্তু কাউকে কিচ্ছু জানাবেন না। কি হেয়ালি করছো গোপাল? কি হয়েছে? রানীমা, মন্ত্রীমশাই খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়েছে। আমার নিজে চোখে দেখা বটা ঘটাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। মহারাজ, মন্ত্রীমশাই যেন বুঝতে না পারে যে আমরা জেনে গেছি। মন্ত্রীমশাইকে বামাল সমেত ধরবো। ভাগ্যিস গোপাল ছিল। বাবা! মহারাজ, জগন্নাথ দেব চাইছেন আপনার সেবা নেবার। উনি যখন চাইছেন তখন তো আর কিছু করার নেই মহারাজ। শুধু মন্দিরে বিগ্রহ আনার সময় আমরা রাস্তা বদলাবো। আমরা মাটির নিচ দিয়ে রাস্তা কেটে মন্দিরের দ্বারে পৌঁছে যাব। শুধু এই কথাটি বলার জন্যই এত রাতে আমি এসেছি মহারাজ। এখন আমি আসি মহারাজ। তবে সাবধানে কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্ত্রীমশাই, কাল রাত পোহালেই তো রথযাত্রা। আপনি তো ভাবতে বসেছেন। আপনার ভাবনায় এই সমস্যার কিছু সমাধান বের হলো? মহারাজ, কি হবে বলুন তো? আমার মাথায় তো সত্যি কিছু আসছে না। মন্ত্রী মশাই, হলো কি আপনার? মাথা করছে না যে কাজ। কি যে হলো, ভাল লাগে না আজ। মন্ত্রী, তুমি তোমার মাথাটা বরং বিজ্ঞানীর কাছে পাঠিয়ে দাও। আর বিজ্ঞানী, তুমি মন্ত্রীর মাথাটা ভালো করে পরীক্ষা করে দেখো তো তার ভেতরে কি আছে। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন। এখনো ভাবছো? তুমি ভেবে যাও মন্ত্রী, ভেবেই যাও। আর কাল সকাল পর্যন্ত ভাবো। আমরা আজ রাত পোহালে কালকের রথযাত্রা নিয়ে ভাববো। তাড়াতাড়ি কর। কাজ শেষ মন্ত্রী মশাই। পুরো রাস্তা হয়ে গেছে। এইবার যারা এই রাস্তা দিয়ে যাবে তারা মরবে। নমস্কার, কাজ হয়েছে। চল এবার চল।
মন্ত্রী, চিন্তা তো থেকেই যাচ্ছে। কি হবে কাল? বৃথা চিন্তা করছেন, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। হ্যাঁ বলছো? আরে বলছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। বাহ বিজ্ঞানী, কি সুন্দর জিনিসটা। একটা বোতাম টেপা আর ঝটঝট মাটি কেটে গর্ত করে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আমার মানুষ না কেমন লাগছে? দারুণ লাগছে। তাহলে গোপাল দাদু, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। আরে আবার চিন্তা করছিস কেন? প্রভু জগন্নাথের আশীর্বাদ আর আমাদের সবার হাত ইচ্ছা, রথ আমাদের রাজ্য থেকেই বের হবে। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওইদিকে না, ওইদিকে নয়, এইদিকে। এই সুড়ঙ্গ ধরে সোজা হাঁটো। এই সুড়ঙ্গ একেবারে মন্দির পর্যন্ত গেছে। পুরোহিতের সাথে কথা বলা আছে, তোমরা ওখান থেকে বিগ্রহ নিয়ে সোজা আমাদের রথতলা, ওখানে কীর্তন হবে। হ্যাঁ, সব ভালোই ভালোই মিটতে হয়। ভাববেন না মহারাজ, যার শেষ ভালো আর সব ভালো। তোমরা যাও। এটা কি হলো? এটা তো আমাদের রাজ্যের লোক। হ্যাঁ, তা ওরা কি করে এলো? ঠাকুর মশাই, আমরা ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য থেকে আসছি। তোমরা এখন প্রথম এসেছো, বিগ্রহ এখন তোমাদের হেফাজতে। নাও, প্রভু জগন্নাথকে নিয়ে রথে বসাও, বসাও, বসাও। ও ঘটাদা, ঘটাদা, চিৎকার করে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এটা কি হলো? একটু কৃষ্ণনগরের লোক, এরা এলো কি করে? যাই মহারাজের কাছে খবরটা দিয়ে আসি। তুমি ঠিক বলছো? নিজের চোখে দেখেছি মহারাজ। তার মানে মন্ত্রী পারেনি? আর বিলম্ব নয়, চলো। আমাদের এত বড় ক্ষতি করে মন্ত্রী ছাড় পাবে? কখনোই নয়। আজ দিনটা কি সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে আর ডান হাতটাও চুল করছে। গিন্নিও ঘরে নেই, কেমন একটা মুক্তির হাওয়া বইছে। সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? মহারাজের চতুর্দোলায় বিগ্রহ এখন ওই কৃষ্ণনগরে। মানেটা আমি বলি মন্ত্রী মশাই, আপনার চালটা আমি সেদিনই ধরে ফেলেছিলাম। মানে সাপের হাঁচি বেদে চেনে, তুমি সাপ আর আমি বেদে। তোমার শাস্তি ওই পথটাতে তোমাকে 5 বার দৌড়তে হবে, যেখানে কাঁটা বিছিয়ে রেখেছো। চলো চলো। মন্ত্রী, তোমার সাথে এবার আমার বোঝাপড়া। আমি তোমাকে যে অগ্রিম দিয়েছি সেটা আমাকে ফিরিয়ে দাও। খাম্বাজাজ, আসুন আসুন, আমরা এবার একসাথে রথযাত্রা করি। আমরা দুজনে রাস্তায় ঝাড়ু দিয়ে রথযাত্রার শুভ সূচনা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।